আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন এর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মুহূর্তে বসার এবং লাইভে যোগদান করার সৌভাগ্য অর্জন করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের ইউরেকা একাডেমির পক্ষ থেকে বিশেষ লাইভটি হতে যাচ্ছে। আমাদের সাথে আমাদের তিনজন গেস্ট থাকবে। আমাদের প্রথম গেস্ট হচ্ছে মোহাম্মদ মাহবুব আলম চায়না থেকে, এবং দ্বিতীয় গেস্ট হচ্ছে মোহাম্মদ রাহসান তৌসিফ খান, এবং তৃতীয় গেস্ট হচ্ছে সালমা। তাদের বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তারা কিভাবে গেল, তারা কি কি সমস্যায় সম্মুখীন হয়েছিল এবং তারা সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠেছে, এই সব কিছু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ধাপে ধাপে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের প্রধান গেস্ট মোহাম্মদ মাহবুব আলম ভাই যুক্ত হয়েছে। মাহবুব আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউরেকা একাডেমির পরিচালক মোহাম্মদ মাহবুব ভাই। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের আরো দুইজন আমার কথা গেস্ট। কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি জি ভাই। একটু চেক করে নিই কথা এবং ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আপনার অ্যাঙ্গেলও ঠিক আছে। আমাদের এখনো আরো দুইজন গেস্ট যুক্ত হয় নাই। আশা রাখছি খুব তাড়াতাড়ি তারা যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং আমাদের এই লাইভটি থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা লাইভটি দেখতেছি, যারা আমরা পলিটেকনিকের সাথে যুক্ত আছি বা পলিটেকনিকের ছোট ভাই
বা ছোট বোন এমন যদি কেউ থাকে, তাহলে তাদেরকে আমরা একটু ইনভাইট করব, তারা যেন আজকের লাইভটিতে যুক্ত হয়। এবং যাদের ইচ্ছা বাইরের দেশে যাওয়ার, বাইরের দেশে স্কলারশিপ নিয়ে ফ্রি পড়ালেখা করার, এবং বাইরের দেশের কোন কোন দেশে সে যাবে, কোন দেশে স্কলারশিপ ভালো, বাংলাদেশের শিক্ষা থেকে কোন দেশ হচ্ছে ভালো সুযোগ সুবিধা দেয় এবং অগ্রাধিকার দেয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মাহবুব ভাই, আপনি কি আমার কথা হ্যাঁ ভাই, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার। হয়তো কোনো কারণে আমাদের বাকি দুইজন গেস্ট হয়তো যুক্ত হতে পারছেন না। আহ, টাইম তো অলমোস্ট হয়ে গেছে, আমাদের তো টাইম দেওয়া ছিল বাংলাদেশি টাইম 7টা। আমরা শুরু করতে পারি। আমাদের আসসালামু আরেক আলাইকুম। মোহাম্মদ রাফসান। রাফসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আরো একজন গেস্ট আছে, তিনি এখনো আমাদের লাইভে যুক্ত হয় না, আশা রাখছি তিনিও খুব তাড়াতাড়ি যুক্ত হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রাফসান, আহ, সে আপু কি এখন যুক্ত হতে পারবে? আপনাকে কিছু জানাইছে? আমরা একটু কথা বলা শুরু করি, ইনশাল্লাহ আপু 5-7 মিনিটের মধ্যেই যুক্ত হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের আমাদের যে বিশেষ প্রোগ্রাম এডুকেশন প্ল্যান এবং বাইরের দেশে উচ্চশিক্ষা, এবং দ্বিতীয় নম্বর বস্তু হচ্ছে বাইরের দেশের ভাষা শিক্ষা, এবং তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আমরা বাইরের দেশে সহজেই জব করতে পারি বা পার্ট টাইম জব করতে পারি পড়ালেখার পাশাপাশি, বা আহ, বাংলাদেশ থেকে অনুমোদন নিয়ে কিভাবে বাইরের দেশে জব করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছে বা লাইভটি দেখতেছে, আমি সবাইকে অনুরোধ করব যেন সবাই একটু লাইভটা বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেয় ইনশাল্লাহ। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা মাহবুব ভাইয়ের কাছে চলে যাব। মাহবুব ভাই আমাদের অনেক আগে চায়নাতে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতেছে বর্তমানে তিনি। মাহবুব ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি। মাহবুব ভাই, আপনি আগে আপনার পরিচয়টা একটু যদি আমাদের দর্শক যারা আছে একটু যদি দিতেন বিস্তারিত। জি। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আহ ইউরোক একাডেমির কর্ণধার যিনি ফরিদ সাহেব, এরকম একটা বিশেষ আয়োজন করার জন্য। আমি 2017 সালে রংপুর পলিটেকনিক থেকে বের হই। আমি পাওয়ার ডিপার্টমেন্টে ছিলাম। আমি ডিপ্লোমার একজন প্রাক্তন স্টুডেন্ট। বর্তমানে আছি থিয়েনজিন ইউনিভার্সিটিতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। বিএসসি ইন মেকানিক্যাল থার্ড ইয়ারে আছি। আচ্ছা, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ার পরিচয় দিল। এরপরে আমি হচ্ছে রাফসানকে অনুরোধ করব রাফসানের পরিচয়টা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফসান তাওসিফ খান। আমি রংপুর সরকারি পলিটেকনিক থেকে গত বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন চায়নার নিংশা ইউনিভার্সিটিতে বিএসসি তে অধ্যয়নরত অবস্থায় আছি। এবার আমি প্রথম বর্ষ। রাফসানকে অসংখ্য ধন্যবাদ আহ, হচ্ছে তার পরিচয় দেওয়ার জন্য। সর্বপ্রথম হচ্ছে আমরা মাহবুব ভাইয়ের কাছে চলে যাব। মাহবুব ভাইয়ের কাছে সর্বপ্রথম জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে মাহবুব ভাই যে স্কলারশিপ নিয়ে আপনি গিয়েছিলেন বাইরের দেশে, তো মূলত
একটু পজ হয়ে গেছিল, আমি শুনতে পাইনি কোশ্চেনটা। কাইন্ডলি আরেকবার যদি করা হয়। মানে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি পড়ালেখার জন্য চায়নাকে কেন বেছে নিলেন এবং কেনই বা আপনার কাছে চায়না বেস্ট মনে হয়েছিল, বা আপনি অন্য কোনো কান্ট্রি থেকে যাওয়ার ইচ্ছা হয়েছিল? আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমার কাছে আহ, সত্যি বলতে যখন পলিটেকনিক সপ্তম পর্ব ছিলাম পলিটেকনিকের, তো তখন হোস্টেলের আমার যারা বড় ভাইরা ছিল মেনলি, ওনাদের হাত ধরেই প্রথমত আমাদের এই ইনফরমেশন গুলো জানা। অনেকেই আসছিল এই চায়নাতে। তো ওই সময় আসলে ইউরোপের বা অন্যান্য কান্ট্রি সম্পর্কে যে নিউজ গুলা বা ইনফরমেশন গুলা আমার কান পর্যন্ত ওইভাবে পুরোপুরি স্পষ্ট ছিলাম না। এমনকি আমাদের পলিটেকনিক স্টুডেন্টরা তো ম্যাক্সিমামই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা আমরা। তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা স্টুডেন্ট যখন চিন্তা করে যে ইউরোপের বা অন্য কোনো কান্ট্রিতে যাবে, তো তখন ব্যাংক স্টেটমেন্ট আসলে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমার ক্ষেত্রেও সেমটাই ছিল। তো আমি পরে যখন ইনফরমেশন জানলাম, তো তখন দেখলাম যে এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাছাড়া নতুন। তো সেই সাইড থেকে আমার কাছে মনে হলো যে আমার কাছের ডিপার্টমেন্টের বড় ভাই বা ইমিডিয়েট সিনিয়র যারা, ওনারা অলরেডি চায়নার অনেক ভার্সিটিতে আছেন, ভালো স্কলারশিপ নিয়ে আছেন। তাই আর কি ওই সময় কুইক ডিসিশন নিয়ে আসছিল যে ওকে, ফাইন, লেটস গো টু চায়না। এভাবেই আর কি ডিসিশনটা নেওয়া। আহ, আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে তিনি উত্তর দিচ্ছেন। এবার আমরা হচ্ছে রাফসানের কাছে একটু যাব। রাফসান, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, বলেন ভাই। আচ্ছা, আহ, আপনি এই যে বাইরের দেশে যে গেলেন, ঠিক আছে, আপনি তো জি। চায়নাকে মূলত আমার জানা মতে আপনি প্রথম থেকে আপনার লক্ষ্য ছিল চায়নাতে পড়াশোনা করার ইচ্ছা, এবং আপনি আগে থেকেই হচ্ছে ভাষা শিখতেন, বা ভাষা জানার আগ্রহ আপনার আগে থেকেই ছিল। তো আপনি এই যে চায়নাতে গেলেন, সেই ক্ষেত্রে ভাষা যে শিখছেন, এটা কার্যকারিতা কেমন স্কলারশিপ পেতে? এখন সবচেয়ে বড় কথা হলো চায়না আসার ক্ষেত্রে চাইনিজ ভাষা শিখলে চায়না আপনি যে ফ্যাসিলিটি গুলো পাবেন, চাইনিজ ভাষা না শিখে আসলে এই ফ্যাসিলিটি গুলো পাবেন না। চাইনিজরা ইংলিশ একটু কম বোঝে এবং ইংলিশের আসলে চায়নায় আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে। একই সাথে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের তো সবসময় চেষ্টা থাকে যে নিজে কিছু করার জন্য, যে অল্প বয়সে নিজে কিছু করার জন্য আমি যদি চাইনিজ ভাষাটা না শিখে চাইনা আসতাম, সেক্ষেত্রে দেখা যাইতো যে আমার বিএসসি করার ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট একটা খরচ হয়ে যেত। কিন্তু আমি ভাষা শিখে আসার ফলে আমার এই খরচটা অনেকাংশে কমে গেছে এবং একটি আল্লাহর রহমতে একটি আকর্ষণীয় স্কলারশিপ আমি পেয়েছি, যার দ্বারা আলহামদুলিল্লাহ ওই স্কলারশিপ দ্বারা আমার পড়ালেখার খরচ, আমার অ্যাকোমোডেশন, আদার্স যে খরচটা আছে সেই খরচগুলো আমার কভার হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। মাহবুব ভাই, আপনার কাছে আরো একটা প্রশ্ন করব আমি, সেটা হচ্ছে যে স্কলারশিপ, আমরা হচ্ছে প্রথমত বাইরের দেশে প্রায় বাংলাদেশের শিক্ষার্থীকে বাইরের দেশের অধিকাংশই বাংলাদেশের বাইরে যে অধিকাংশ দেশগুলো আছে, অধিকাংশ দেশ বাংলাদেশের শিক্ষার্থীকে মূলত স্কলারশিপ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে চায়না, আপনি যেহেতু চায়নাতে আছেন, চায়না থেকে মূলত বাংলাদেশের শিক্ষার্থীকে কোন কোন ধরনের স্কলারশিপ দেয়, এবং সেগুলো যদি সুযোগ সুবিধাটা একটু আপনি তুলে ধরতেন। থ্যাংক ইউ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের চায়নাতে আসার আগে বা অন্য যে কোনো কান্ট্রিতে যাওয়ার আগে স্কলারশিপ সম্পর্কে, ওই দেশের স্কলারশিপ সম্পর্কে আসলে জানাটা খুবই জরুরি। আমি জানি না রাফসান ভাই আসলে কোন স্কলারশিপের আন্ডারে আছেন, একটু যদি উল্লেখ করতেন ভাই। ভাই, আমি স্কলারশিপে আমার হলো নিংসিয়া হুই অটোনোমাস রিজন লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ। অপরচুনিটিস গুলো একটু যদি বলেন। আমার হেলথ ইন্স্যুরেন্স ফি ফ্রি, অ্যাকোমোডেশন ফি ফ্রি, তারপর টিউশন ফি ফ্রি, এবং আমার মান্থলি 1300 RMB স্টাইপেন্ড আছে। আহ, আমি আসলে আহ, জানতে চাওয়ার কারণ হচ্ছে চায়নাতে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন প্রভিন্সিয়াল স্কলারশিপ থাকে। জি তো ভাইয়া। আমি যদি একটু ক্যাটাগরাইজ করি বিস্তারিত জানার জন্য, তো প্রথম অবস্থায় ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি যে ডিগ্রিতেই হোক, চায়নার সবচেয়ে প্রেস্টিজিয়াস এবং টপ সারির স্কলারশিপ গুলোর মধ্যে
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সেটা হচ্ছে সবার উপরে। এরপরে আসতেছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, তারপরে আছে ইউনিভার্সিটি স্কলারশিপ। এরকম ধাপে ধাপে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কলারশিপের অপরচুনিটিসও এরকম আলাদা আছে। যেমন আমি নিজে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ সিএসসি স্কলারশিপের আন্ডারে আছি। তো এই স্কলারশিপের অপরচুনিটি যেমন যে টিউশন ফিস, ডরমিটরি ফিস, ইন্স্যুরেন্স সবগুলা কাভার করে, অর্থাৎ নিজের পকেট থেকে কোনো কিছু পে করতে হবে না। এবং চাইনিজ গভর্নমেন্ট থেকে স্টাইপেন্ড দেবে প্রতি মাসে 2500 RMB, ব্যাচেলরের জন্য 2500 RMB, মাস্টার্সের জন্য এটা 3000 এবং পিএইচডির জন্য 3500। এই হচ্ছে রেঞ্জ। এরপরে যদি আসি প্রভিন্সিয়াল স্কলারশিপ, কিছু কিছু প্রভিন্সিয়াল স্কলারশিপ সিএসসির সমানই, সিএসসি তে যেসব অপরচুনিটিস থাকে সেম অপরচুনিটিস সেখানেও দেওয়া হয়। এবং ইউনিভার্সিটি স্কলারশিপেরও কিছু ক্যাটাগরি থাকে যেখানে অনেক সময় ইউনিভার্সিটির শুধুমাত্র টিউশন ফিস বা ডরমিটরি ফিস কভার করে, আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র টিউশন ফিস কভার করছে, ডরমিটরি ফিস নিজেকে পে করতে হয়। তো এবার অনেক ধরনের স্কলারশিপ আছে চায়নার ভিতরে, যেটা ভার্সিটির ওয়েবসাইট বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখান থেকে মেনলি আপনারা জানতে পারবেন। আর সিএসসি স্কলারশিপ আমি যেহেতু আছি এটার একটু ক্লাসিফাই করি। এটার ক্যাটাগরি আছে টাইপ এ এন্ড টাইপ বি। যারা টাইপ এ তে স্কলারশিপ পায়, মেনলি এটা আমাদের বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হয়। তো যারা এই স্কলারশিপ পায় তাদের বাংলাদেশ থেকে চায়নাতে আসা এবং চায়না থেকে ডিগ্রি শেষ করে ফেরত যাওয়া, এই দুইটা ফ্লাইট টিকিট তাদেরকে এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়। এর বাইরে সিপি টাইপ যারা পায় তাদের এই দুইটা ফ্লাইট টিকিট জাস্ট থাকে না। জাস্ট এই তো মোটামুটি স্কলারশিপের ক্যাটাগরি এবং বেনিফিটস। আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা শুধু কথা বলতে চাই, আমাদের যারা দর্শক দেখতেছেন, আপনাদের নিজস্ব যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাইতে পারেন। আমরা আপনাদের কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার মাহবুব ভাইয়ের কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে পড়ালেখার বিষয়ে, সেটি হচ্ছে যে বাইরের দেশে যে উচ্চশিক্ষার বিষয়ের ক্ষেত্রে মানে কোন সাবজেক্টটা বেশি ভালো এবং বর্তমান সময়ের সাথে যায় বা ভবিষ্যতে ওই সাবজেক্টের ভ্যালু বেশি থাকবে এবং জব ক্ষেত্রে অথবা আদার্স সব ক্ষেত্রেই কোন সাবজেক্টে আপনি সব থেকে অগ্রাধিকার দিচ্ছেন, কোন কোন সাবজেক্ট গুলোকে? ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা একটু বাংলাদেশের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় মানানসই। কারণ বাংলাদেশে আমরা ডিপ্লোমা স্টুডেন্টরা চিন্তা করি ডিপ্লোমা পাশ করার পর দ্রুত চাকরি হবে বা সরকারি চাকরি সহজে পাওয়া যাবে কোন ডিপার্টমেন্ট থেকে পড়লে। তো এইটা আসলে চায়না বা অন্যান্য দেশের ক্ষেত্রে এতটা ম্যাটার করে না। মাহবুব ভাই একটু শুধু পোস্ট করবেন, আমাদের আরেকজন গেস্ট যুক্ত হচ্ছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আপনার একটু যদি পরিচয়টা যদি আমাদের দর্শকদের দিতেন তাহলে খুব ভালো হতো। আমি আসসালামু আলাইকুম, আমি সালমা শাহরিয়ার, রংপুর পলিটেকনিকের এক্স স্টুডেন্ট, সিভিল ডিপার্টমেন্টে 18-19 ব্যাচে। তো আমি নিশা ইউনিভার্সিটিতে আছি সিভিল ডিপার্টমেন্টে ব্যাচেলর, আর চায়নাতেই আছি। আমি 23 সালে চায়নাতে আসছি। 23 সাল থেকেই আমার পড়াশোনা স্টার্ট আর কি, ল্যাঙ্গুয়েজ প্লাস ব্যাচেলর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার কাছ থেকেও আমরা কিছু জিনিস জানবো ইনশাআল্লাহ। মাহবুব ভাই, আপনাকে যেটা বলছিলাম কন্টিনিউ করতেন। জি, আমি কন্টিনিউ করি যেখানে ছিলাম আর কি। যে এই কোশ্চেনটা আসলে চায়নার জন্য এইভাবে ফ্যাক্ট করে না, বা অন্য কোনো কান্ট্রিতেও এইভাবে আসলে আমরা ফোকাস করি না। কজ চায়নাতে বা বাইরের যে কোনো দেশে সব সাবজেক্টেরই আসলে ডিমান্ড আছে। যেমন আমাদের বাংলাদেশে আমি আমি পলিটেকনিক থেকে বের হয়েছি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে। তো পাওয়ার ডিপার্টমেন্টে আসলে বের হয়ে দেখা গেল জব ক্ষেত্রে একটু চাকরি ক্ষেত্রটা কম বা জব পেতে একটু বেশি হ্যাসেল পোহাইতে হয়। কিন্তু এই পাওয়ার ডিপার্টমেন্টেরই যখন আমি চায়নাতে আসতেছি, অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং বা ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এই সেক্টর গুলাতে চায়না সহ ইউরোপ বা যে কোনো দেশে এটার কিন্তু প্রচুর ডিমান্ড। স্পেশালি আমি যদি জার্মানির কথা উল্লেখ করি, এটাতে হিউজ ডিমান্ড, এবং ওরা এই বেজের যে স্যালারিটা দেয়
ওখানে সর্বোচ্চ যে স্যালারিটা হয় সেটা এই ডিপার্টমেন্টের বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো আমি যদি অ্যাব্রোডের পার্সপেক্টিভে বলি, সেক্ষেত্রে সব ডিপার্টমেন্টই আসলে গুরুত্বপূর্ণ। এখানে যার যেটা ভালো লাগবে বা প্যাশন যেটার প্রতি কাজ করবে, আমার মনে হয় ওই সাইড থেকে ওই ডিপার্টমেন্ট নিয়ে আগানোটাই বেটার। আর এখানে আরেকটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে কেউ যদি চায় যে আমি মাস্টার্স, পিএইচডি বা পোস্টডক পর্যন্ত করব, যে এডুকেশন লেভেলের যে ধাপগুলা, সবগুলা শেষ করতে হলে অবশ্যই তার একটা প্যাশন লাগবে, এবং ওই প্যাশন অনুযায়ী পরবর্তী ধাপগুলো আগানোর একটা মোটিভেশন অটো পাবে। কিন্তু মনে হচ্ছে যে আমি এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে একটা জব পাবো, ভালো একটা কেরিয়ার করতে পারবো, তাহলে তার ক্ষেত্রে মনে হয় একটু ফোকাস দেওয়া দরকার যে কোন ডিপার্টমেন্ট থেকে বের হলে আমি ইনস্ট্যান্ট জব পাবো, সে সেরকম চিন্তা করতে পারে। কিন্তু অল ওভার যদি এই প্রশ্নের উত্তর দিতে চাই, চায়না বা অন্যান্য দেশে, আমার পার্সোনাল অপিনিয়ন, ডিপার্টমেন্ট আসলে ফ্যাক্ট করে না। যার যেটার প্রতি প্যাশন আছে সেদিকে সে আগাইতে পারে। থ্যাংক ইউ। জি। আচ্ছা ভাই, এখানে আমি একটা আপনাকে ভিন্ন ধরনের প্রশ্ন করব। সে প্রশ্নটা হচ্ছে, অনেকের মুখেই শুনি যে চায়না খুব ইজি হয়ে গেছে, চায়নাতে যাওয়া খুব সহজ, এবং চায়না স্কলারশিপ পেয়ে অনেকেই বেকার হয়ে থাকতেছে। এই বিষয়ে যদি আপনি একটু, যারা এই ধরনের কমেন্ট করে বা এই ধরনের কথা বলে, তাদের যদি ভুলটা ভাঙাতেন। এটা হরহামেশাই এই এই কথাগুলো মেনলি যারা জানে না হয়তো বা তাদের সাইড থেকে বেশি আসে। আর ইদানিং কিছুদিন আগে আমিও দেশে ছিলাম, আমি জানি এই কথাগুলো আসলে আসে, এটা স্বাভাবিক। আর চায়না থেকে আসলে ডিগ্রি করার পরে যারা মেজর রিলেটেড জব পায়, তাদের স্যালারি বা ডিমান্ডটা অন্যরকম হয়। তবে এই কথাগুলো আসার মেইন সোর্স হচ্ছে অনেকেই দেখা যায় সে ডিপার্টমেন্ট জবটা পায় না, বাংলাদেশে গিয়ে বসে থাকে। সে আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজও পারতেছে না। তার ভিতরে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকে, দেখা গেল চাইনিজ কোম্পানিগুলো যেগুলো বাংলাদেশে আছে তারা ওইভাবে প্রায়োরিটি দেয় না বা তাকে নিতে চায় না। তো এজন্যই হয়তো অনেকেই বসে থাকে। আহ সেটা একটা কারণ হতে পারে। আরেকটা বিষয়, যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে রপ্ত করতে পারে এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়ে, অলরেডি তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা গ্রাজুয়েশনের সাথে সাথে ভালো একটা স্কিল গ্যাদার করে ফেলে। তো এই স্কিলটা কাজে লাগে অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে, সে ট্রান্সলেটরের জব সহ চাইনিজ কোম্পানিগুলোতে সে একটু বেশি প্রায়োরিটি পায়। আর বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো দেশে সে মুভ করে, নিশ্চয়ই তার কর্মক্ষেত্র অবশ্যই অন্য কোনো দেশে, এই কর্মক্ষেত্রটা আমাদের বাংলাদেশের তুলনায় বেশি। তা আমার মনে হয় যারা এই কথাগুলো বলে তাদের ইনফরমেশন গ্যাপ আছে। আর ওই তো, যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে না বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে দুর্বল, তাদের জন্য জব পাওয়াটা একটু স্ট্রাগল। হয়তোবা বসে থাকে, আশেপাশের লোকজন দেখে এই কমেন্ট গুলো হয়তোবা করে। আচ্ছা ভাইয়া, আপনাকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা রাফসানের কাছে চলে যাব। আচ্ছা, রাফসানের কাছে আমার এবারে যে প্রশ্নটা থাকবে, আপনি ইমিডিয়েট চায়নাতে গেছেন, সেই ক্ষেত্রে আপনি চায়নাতে যাওয়ার সময় আপনি কোন কোন সমস্যাগুলো প্রথমত মানে ফেস করছিলেন, এই বিষয়টা যদি একটু আমাদের ক্লিয়ার। আমার তুমি হয়তো পার্সোনালি তোমার সাথে আমার সম্পর্ক আছে, তুমি হয়তো জানো যে আমার কাজিন অলরেডি চায়নায় থাকে, ডিপ্লোমা করে গেছে। তাদের সহযোগিতায় আমি আসছি, ওইরকম কোনো ফেস করতে হয় নাই। তবে আমার তো ভাষার লেভেল ছিল, মানে এইচএসকে লেভেল 3 ছিল, ল্যাঙ্গুয়েজের যে লেভেল 3 দিয়ে পূর্ণাঙ্গভাবে কমিউনিকেশন করা যায় না। এই ক্ষেত্রে এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায় একটু একটু অসুবিধা হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু আমার কাজিন ছিল, সেক্ষেত্রে আমি পরিত্রাণ হইতে পারছিলাম। তবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি কেউ ভালোভাবে শিখে, তার জন্য চায়না খুব এনজয়েবল, সে খুব এনজয় করতে পারবে আর কি। আচ্ছা, এখানে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে যে, ভাই আমরা যারা নতুন বাহিরে যাইতে চাচ্ছি, আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি আর কি কি করতে হবে? মাহবুব ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এই ধরনের কোশ্চেনই আসলে আমি এক্সপেক্ট করি পলিটেকনিক স্টুডেন্টরা। তার আগে আমি একটু উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করে নেই, আমরা আসলে একটু অলস বলতে পারি যে, কারণ পলিটেকনিক স্টুডেন্টরা আমরা আসলে ঘাটাঘাটি কম করতে চাই। তো এই কারো যদি ডেডিকেট থাকে বা কেউ আগে থেকেই যদি এরকম ডিসিশন নিয়ে থাকে, হ্যাঁ আমি অ্যাব্রোডে যাব, উচ্চশিক্ষা নিব,
তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, সাজেশন থাকবে, সে যেন চতুর্থ বা পঞ্চম সেমিস্টার থেকে ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট গ্যাদার করা স্টার্ট করে। এটা রাফসান ভাই বললো, ল্যাঙ্গুয়েজ আসলে আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উনি এসএসকে 3 শেষ করার পরও হ্যাসেল ফেস করছে এয়ারপোর্টে গিয়ে। আর ল্যাঙ্গুয়েজ যদি কেউ আগে থেকে গ্যাদার করে, সার্টিফিকেট অ্যাটলিস্ট এসএসকে 3 হোক বা 4 হোক, একটা স্টুডেন্ট যদি পঞ্চম সেমিস্টার থেকে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে, আমার মনে হয় উইদিন 1 ইয়ার 1.5 ইয়ারে সে এসএসকে 4 পর্যন্ত আগানো সম্ভব। কি বলেন রাফসান ভাই? জি ভাই, যদি কেউ মনোযোগ দিয়ে পড়েও ডিপ্লোমা শেষ হইতে হইতে ওর এইচএসকে 4 সার্টিফিকেটও বের করতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো প্রিপারেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজটা সবার আগে, এবং পাশাপাশি একাডেমিক রেজাল্টে সে অবশ্যই ফোকাস দিবে। কারণ স্কলারশিপ যখন সিলেকশন বোর্ডই এই ডকুমেন্টস গুলা দেখে, তখন রেজাল্টও একটা প্রায়োরিটি দেয়। সেকেন্ড প্রায়োরিটি ল্যাঙ্গুয়েজ, এরপরে আসতেছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আপনি কতটা কাজ করার আপনার রেকর্ড আছে, বা ভলান্টিয়ারি ওয়ার্ক আপনি কতগুলো করছেন। আহ, এটা ফর এক্সাম্পল যদি আমি বলি, রেড ক্রিসেন্ট আছে, বা স্কাউট আছে, বা ইন্টারন্যাশনাল আরো অনেক অর্গানাইজেশন আছে, সেগুলোর সাথে আপনারা যুক্ত হতে পারেন, পলিটেকনিক থাকা অবস্থায় আমি বলছি। এরপরে আসি, আহ, আহ, কয়টা বিষয় গেল, রেজাল্ট, ল্যাঙ্গুয়েজ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, দ্যাটস এনাফ। আই থিঙ্ক এই 3টা জিনিস যদি কেউ পারফেক্টলি সাজাইতে পারে তার সিভিতে, আশা করি সে ভালো স্কলারশিপ ডিজার্ভ করে। আচ্ছা ভাই, এখানে আমি শুধু একটু অ্যাড করব, সেটা হচ্ছে আপনি চতুর্থ সেমিস্টার থেকে বললেন, কিন্তু এখন যারা ষষ্ঠ বা অষ্টমে আছে, তারা এখন মনে হচ্ছে যে আমার বাইরের দেশে যাওয়া দরকার, বা আমি বাইরের দেশে যেতে ইচ্ছুক। তো আপনি চতুর্থ সেমিস্টার বললেন, তো যারা এখন ষষ্ঠ বা অষ্টমে আছে তাদের ক্ষেত্রে যদি আপনি কিছু একটু অ্যাডভাইস বা উপদেশ দেন, তারা কিভাবে বাইরের দেশে এই মুহূর্তে মানে যাওয়ার সম্ভাবনা বা তৈরি করতে পারে। আচ্ছা, আমি চতুর্থ বলছি এই কারণেই, কারণ লম্বা একটা সময় নিয়ে সে প্রিপারেশন নিতে পারবে। ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত উঠে গেছে, তার মানে এই না যে খুব লেট করে ফেলছে। চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আসলে একটু সময় দিয়ে শিখতে হয়। সে যদি মনোযোগ সহকারে সময় দেয় এবং এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করে, এখনো অনেক সময় আছে। অ্যাটলিস্ট 6 মান্থ তো তার মধ্যে দিতেই হবে। 6 মান্থ ছাড়া সে, আমার মনে হয় না যে এসএসকে 4 সে শেষ করতে পারবে। তো 6 মাস হাতে রাখলেও এনাফ, যদি একটা ভালো স্টুডেন্ট ঠিকঠাক মতো দিনে কয়েক ঘন্টা করে সময় দেয়। আর আমি জানি পলিটেকনিক স্টুডেন্ট মোটামুটি, মোটামুটি না, আমরা অনেক ব্রিলিয়েন্ট। আমি আমার এখানে আসার পরও দেখছি অনেক জেনারেল স্টুডেন্টের তুলনায় পলিটেকনিক স্টুডেন্টরা অনেক আগায় থাকে। তো আমরা আশা করি যে পলিটেকনিক স্টুডেন্টের কাছে 6 to 8 মান্থ বা 1 ইয়ার খুব কঠিন হবে চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য, এমনটা না। আচ্ছা ভাই, এখানে আমরা বাংলাদেশে আরো একটা গুঞ্জন বা হচ্ছে এটাকে প্রবাদ হিসাবও চালিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে সবাই বলে সব থেকে কঠিন ভাষা হচ্ছে চাইনা ভাষা, ঠিক আছে? এটা আমরা বাংলাদেশে হুম। অনেকের শুনি আর কি, যে চাইনা ভাষা সব থেকে কঠিন, এটা শেখা যায় না, আইএলটিএস করা খুব সহজ চাইনা ভাষা থেকে। সেই ক্ষেত্রে যদি আপনি একটু কিছু যদি বলেন। আচ্ছা, আমার তো মনে হয় যে সবচেয়ে কঠিন ভাষা জাপানিজ ভাষা। আহ, আমি এসএসকে 5 শেষ করছি 2022-এ, এবং আমার তখন প্রাথমিক অবস্থা আসলেই মনে হয় অনেক কঠিন। শেষ করার পরে আমি স্টার্ট করছিলাম জাপানিজ ভাষা। আসলে আমি টাইম নিয়েছিলাম প্রায় 1 বছর থেকে 1.5 বছরের মতো আমার 5 পর্যন্ত আসতে। তো এই সময়টাতে স্টার্টিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে অনেক কঠিন, কিন্তু আস্তে আস্তে যখন একটা লেভেল পার হয়ে যাবে, এসএসকে 1, তারপর 2, তারপর 3, এরকম ওই 1 থেকে 3 পর্যন্ত যে আগাবে, তার কাছে পরের গুলা খুব বেশি কঠিন মনে হবে না। একটা স্টুডেন্ট যখন রোডের মধ্যে উঠে যাবে তখন রান করাটা সহজ। কিন্তু এটার প্রতি একটা আলাদা কেয়ার এবং ভালোবাসা থাকতে হবে, যে না, আমাকে শিখতে হবে, এবং প্র্যাকটিক্যাল ইউজেস এটা যদি কন্টিনিউ করতে থাকে, আশা করি যে এটা খুব দ্রুত হয়ে যায়। আর অতটা কঠিন ভাষা না যেমনটা মানুষ বলে। আহ, আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি হচ্ছে খুব ইমিডিয়েট, রাফসান হচ্ছে যেহেতু বাইরের দেশে গেছে, সেহেতু হচ্ছে সে যে স্কলারশিপ পাইছেন রাফসান,
আপনার সেই স্কলারশিপ পেয়েও বাইরের দেশে পা দেওয়া পর্যন্ত মানে কি ধরনের টাকা বা অ্যামাউন্টে একটা খরচ হতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা যদি আমাদের দর্শকের একটু আইডিয়া দেওয়া যেত তাহলে অনেকে আগে থেকে প্রিপারেশন নিতে পারতো আর কি। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন, যেহেতু আপনি ইমিডিয়েট গেছেন, আপনার এই বিষয়টা অনেকটা মনে আছে আর কি। এখন বিষয় হলো স্কলারশিপের ক্ষেত্রে চীনে আসার ক্ষেত্রে ওই রকম অত টাকা পয়সার দরকার হয় না। নিজে যদি অ্যাপ্লিকেশন করা যায়, অ্যাপ্লিকেশন ফি, বিমান ভাড়া টাড়া সব দিয়ে এই পাসপোর্ট ভিসার খরচ আপনার কলেজ পৌঁছানো পর্যন্ত 2 লক্ষ টাকার মতো হইলে ইনশাল্লাহ পৌঁছানো যায়। অনেক ধন্যবাদ। আহ, আচ্ছা। যেটা আমার এ- ক্ষেত্রে লাগছিল, পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা লাগছিল। এখন অনেকের কমও লাগে, কারো বেশিও লাগে। আমি একটু বুঝতে অ্যাড পারছি। করে নিই এখানে। কম জি বেশিটা ভাই। ওই ভাই যেটা বললো এটা মনে হয় যে প্লেন ফেয়ারের উপর, যদি কারো সিটি বা যে প্রভিন্সে সে যাচ্ছে এটা যদি বেশি দূরে হয় বা ট্রানজিট 2-4টা বেশি হয়, তো ওই ট্রান্সপোর্টেশন কস্টটা একটু কম বেশি হয়। তাছাড়া এম্বাসিতে ভিসা ফিস বা পাসপোর্ট করার জন্য যে ফিস গুলো, এগুলো সবার জন্য সেম। নির্ধারিত। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আমাদের আপু হচ্ছে যুক্ত হয়েছে। আপু আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি বলেন ভাইয়া, আপনার শুনতে পাচ্ছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা সাধারণত বাংলাদেশের মেয়েরা বিশেষ করে বাইরের দেশে যেতে সাধারণত ভয় পায়, ঠিক আছে? আবার জি, স্কলারশিপ নিয়ে তো অনেকটা সময় জানেই না, ঠিক আছে? তারপরও আপনি অনেকটা জয় করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে গেলেন বা আপনার প্রসেসটা কেমন ছিল, এবং বর্তমানে আপনি কিভাবে এখন পর্যন্ত সেখানে টিকে আছেন, এবং হচ্ছে যারা যেতে চায় বর্তমানে বাংলাদেশ থেকে তাদের সম্পর্কে এবং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে আমি তো মানে একটা মানুষের ড্রিম থাকে না, তো ড্রিম ছিল আমার এক ভাইয়া হচ্ছে, যখন আমরা এসএসসি লেভেলে ছিলাম তখন আর কি ওই ভাইয়া আসছিল 2019 সালে। তো তখন উনি আসার পরে বেশি করোনার পরে উনি রিটার্ন চলে যায় বাংলাদেশে, দেন উনি আর আসে না চায়নাতে ব্যাক। তো আমি চতুর্থ সেমিস্টার থেকেই আর কি ঘাটাঘাটি করি চায়না নিয়ে, ভাইয়াদের সঙ্গে কথা বলি। বলার পরে মনে হলো যে না আসলেই সেফ। তো বাংলাদেশের তুলনায় আমি মনে করি যে হচ্ছে চায়না বলেন, অন্যান্য ইউরোপ কান্ট্রি বলেন, যে কোনো দেশ বলেন, বাংলাদেশের তুলনায় অনেক কিন্তু সেফ মেয়েদের জন্য। তো আব্বু আম্মুর ইচ্ছা ছিল, একটা নিজের ইচ্ছা ছিল, সব মিলে আসা হয় চায়না। আসতে একটু হ্যাঁ ভয় লাগছিল যে হচ্ছে কি করব কি করব না, কি হবে, কোথায় থাকবো, কি রকম একটা পরিস্থিতি হবে। কিন্তু এরকম কোনো, আমি আসার আগে SSK 3 পর্যন্ত আমার করা ছিল। তো কথা বলা হালকা পাতলা, তারপর হচ্ছে মানে কমিউনিকেশনের যে বিষয়টা, ইংলিশের ডুওলিঙ্গো দিয়ে আসছিলাম। আর লাস্ট ইয়ারে হচ্ছে আমি IELTS-ও দিছি। তো এগুলো নিয়ে আর কি সব মিলে অতটা হচ্ছে প্রবলেম ফেস করি নাই। আর কারণ আমাদের টিচাররাও বেস্ট আমি মনে করি, কিন্তু এখানকার টিচাররা মোর দেন বেস্ট, আমাদের ফ্রেন্ডলি সবাই। আর জন্য হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি বর্তমানে যারা বাংলাদেশে মেয়ে আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে ধরবেন যে তাদের এখন কি কি করা উচিত, বা তারা কিভাবে বাইরের দেশে সহজে যেতে পারবে, এবং তাদের মূলত এখন যারা পলিটেকনিকে অধ্যয়নরত আছে অথবা ষষ্ঠ অথবা অষ্টম অথবা প্রথম থেকে ষষ্ঠর ভিতরে যারা আছে তাদের কি করা উচিত বর্তমানে এখন থেকেই বাইরের দেশে যাওয়ার জন্য? আমার মনে হয় যে আপু। ফরিদ ভাই, আপুর হয়তো নেটের সমস্যা, আপনি একটু পরে আপুর সাথে কানেক্ট করতে পারবেন হয়তো। আছেন কি আপু? জি, হ্যালো ভাইয়া, আসি আর কি, ভুলে গেছে আর কি। সবার কাছে আর কি ক্ষমা চাচ্ছি। আমার এক চাইনিজ স্টুডেন্ট আমাকে কল দিচ্ছিল আর কি, যে ও ক্লাস করবে, তো এই জন্য হচ্ছে নেটটা চলে যায়। ও, আচ্ছা, ঠিক আছে, সমস্যা তো নেই। আপনার যাই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, বলতেছিলাম, আহ, মানে দ্বিতীয় যে প্রশ্নটা আপনার কাছে ছিল সেটা হচ্ছে, যারা এখন পলিটেকনিকে অধ্যয়নরত আছে
তারা এখন থেকে হুম। মানে কি কি কার্যক্রম করে খুব সহজে বাইরের দেশে খুব স্কলারশিপ নিয়ে খুব সহজে বাইরের দেশে যেতে পারে, এই বিষয়টা যদি একটু যারা বর্তমানে পলিটেকনিক অধ্যয়নরত তাদের ভিতরে যদি একটু সাহস যোগাইতেন আর কি। না, ভাইয়া অলরেডি আমাদের বড় ভাইয়া বলে দিচ্ছে আর কি বিষয়গুলো। কিন্তু এখানে আমি অ্যাড করতে চাই, আগে সবাই বলতো যে হচ্ছে চায়না অনেক ইজি বাংলাদেশিদের জন্য, বাট এখন কিন্তু ইজি না চায়না। আগে যেমন ছিল, আপনি হচ্ছে স্কলারশিপ, যে কোনো স্টুডেন্ট সে হচ্ছে ল্যাঙ্গুয়েজে স্কলারশিপ নিয়ে আসে, হচ্ছে 50% ল্যাঙ্গুয়েজ বা 70% স্কলারশিপ দিয়ে সে ল্যাঙ্গুয়েজ কভার করে ব্যাচেলারে যাইতে পারবে। বাট এখন হচ্ছে চায়না এগুলো অফ করে দিছে। নেক্সট ইয়ার থেকে হচ্ছে আমাদের মানে যে কোনো স্টুডেন্টই, সে যে দেশেরই হোক না কেন, তাকে মাস্ট বি HSK 4 দিয়ে আসতে হবে। ইভেন সে যদি হচ্ছে ইংলিশে আসতে চায় বা চাইনিজ থটে আসতে চায়, তাকে এক্সাম দিয়ে আসতে হবে। তো পলিটেকনিকের ভাই বোনদের জন্য, যেহেতু আমিও একজন পলিটেকনিকের স্টুডেন্ট, সম্পর্ক আমাদের অনেক, মানে কি বলবো আর কি, আত্মার সম্পর্ক বলতে গেলে পলিটেকনিকের স্টুডেন্টদের সঙ্গে। তো পলিটেকনিকের স্টুডেন্টরা যদি যারা আসতে চায়, যে ভাই বোনরা যারা আসতে ইচ্ছুক, বাহিরের দেশে পড়াশোনা করতে ইচ্ছুক, আমার মনে হয় যে তাদেরকে 4th সেমিস্টার থেকে 3rd সেমিস্টার থেকে স্টার্ট করে দেওয়া উচিত। যে যে দেশে যাইতে ইচ্ছুক, সেটা জাপান হোক, কোরিয়া হোক, চায়না হোক, ইভেন ইউরোপ কান্ট্রি হোক না কেন। আমার এমনও ফ্রেন্ড আছে, এমনও ফ্রেন্ড না, আমার আছেই ফ্রেন্ড যে হচ্ছে ডেনমার্কে আছে, জার্মানি আছে। যেমন সে ডুয়েটে হচ্ছে চান্স পায়নি, ডুয়েটের প্রিপারেশন নিছিল, বাট ডুয়েটে চান্স পায়নি। ডুয়েটে চান্স না পেয়ে 1 ইয়ার লস করে সে আইএলটিএস দিয়ে তারপর হচ্ছে চলে গেছে। আবার আমার এমনও ফ্রেন্ড আছে যে হচ্ছে 1 ইয়ার ডুয়েটে চান্স না পেয়ে গত লাস্ট ইয়ারে সে চংচিং এ আসছে। তো বলতে গেলে হচ্ছে নিজেকে একটা গোল সিলেক্ট করতে হবে। তো স্টুডেন্টদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য একটাই কথা, তোমরা যদি কেউ বাহিরে আসতে চাও বা ইচ্ছা থাকে, সেটা বাহিরের বিষয় না। আমার কথা হচ্ছে, তোমরা যেখানেই যাও না কেন, যদি তোমাদের হায়ার এডুকেশনের ইচ্ছা থাকে, সেটা বাংলাদেশে হোক আর বাহির দেশেই হোক না কেন, তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, তোমাদের গোল ঠিক করতে হবে। আর চায়নার কথা একটাই বলবো, যেহেতু আমরা আসি, যেহেতু আমরা জানি, আমি 23 সাল থেকে আছি, আমি অলরেডি 3টা ইউনিভার্সিটি চেঞ্জ করছি। আসলে ইউনিভার্সিটি চেঞ্জ করার থাকে না যে একটা পছন্দের ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে যাব, সেরকম করে আর কি। ওই জন্যই হচ্ছে আমার ইউনিভার্সিটি চেঞ্জ। তো আমি ইউনিভার্সিটি কালচার, স্কলারশিপের যে বিষয়গুলো, আমার কাছে আমি মনে হয় যে হচ্ছে যারা 1 ইয়ার একটা 4 ইয়ার একটা ইউনিভার্সিটি থেকে যেটা হচ্ছে জানতে পারে, তার চেয়ে হচ্ছে বেশি বোধহয় আমি জানি, মানে আমার মতে আর কি। তো আমার একটাই কথা, যে যারা চায়নাতে আসবেন তারা অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করবেন। ইভেন আপনাদের যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ না থাকে, তাও আপনারা হচ্ছে ইংলিশটা ভালো করে করে আসবেন। তো আপনাদের ভাষার উপরে একটু নজর দিবেন। আর রেজাল্ট তো মাস্ট বি লাগবে। আগে 3.20 বা 3 হলেই হয়ে যেত, বাট এখন নতুন করে করছে 3.50 আপ লাগবে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য। আর ইন্টারের কথা তো বাদই দিলাম, ইন্টারের স্টুডেন্টদের জন্য more than 4। তো এইটাই আর কি। আর বেস্ট অফ লাক সবার জন্য। আর আপনারা হচ্ছে ভালো গাইডলাইন দেখে হচ্ছে, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, রাফসান কিন্তু আমার, মানে আমাদের ভার্সিটিতে আমরা একসঙ্গেই আর কি। তো রাফসানের যে বিষয়টা, ও কিন্তু ল্যাঙ্গুয়েজ করে আসছে HSK 3, বাট ওকেও 4 দিতে হবে। আর এই জন্য ও HSK 3 করে আসেও কিন্তু ক্লাসের যে বিষয়টা, কমিউনিকেশনের যে বিষয়টা, টিচারদের সঙ্গে যে কথা বলা হয় না কিন্তু আমাদের ওভাবে। তো আমার মতে, যারা চায়নাতে আসতে ইচ্ছুক, যারা হায়ার এডুকেশনের জন্য যে কোনো দেশে যেতে ইচ্ছুক, তাদেরকে ইংলিশ বা যে দেশেই যাক না কেন, ভাষাটা মাস্ট বি জরুরি। আর আপনারা প্রিপারেশন নিবেন যাওয়ার জন্য যে কোনো জায়গায়, বা হচ্ছে যে কোনো দেশেই যাক না কেন। আর মেয়েদের জন্য তো অনেক ভালো ফ্যাসিলিটি সব দেশেই। আচ্ছা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আচ্ছা, আপুর হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে আপু আবার বের হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নাই, আপু আবার যুক্ত হলে আমরা আপুর কাছ থেকে আরো কিছু শুনবো। আমাদের যারা দর্শক আছেন, আপনারা অনেক কিছু প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্নগুলো আমরা সব শেষে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত আপনারা প্রশ্নগুলো করে রাখেন, আমাদের আলোচনার শেষে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার মাহবুব ভাইয়ের কাছে আমার আরো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেটা শুনে থাকি যে চায়না সরকার বিশেষ করে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা দেয় না, ঠিক আছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে অনুমোদন দেয়, পার্ট টাইম জবের ক্ষেত্রে অনুমোদন দেয় না, এটা কি আসলে সত্য?
নাকি এটা মিথ্যা, যদি এই বিষয়ে একটু মাহবুব ভাই বলতেন। আচ্ছা, এই বিষয়টা আসলে ডিপেন্ড করে ভার্সিটির উপরে, যে আপনার ভার্সিটি কি রকম, যে ভার্সিটিতে আসছেন আপনি কোন টাইপের স্কলারশিপে আছেন, এবং ভার্সিটি আপনাকে পারমিশন দিচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। যেমন অলরেডি স্টার্ট করছে কিছু কিছু ভার্সিটিতে পারমিশন দেয়, যেমন আমি আছি থিয়েনজিন ইউনিভার্সিটিতে। আমার ইউনিভার্সিটিতে গত বছর থেকে পারমিশন দেওয়া স্টার্ট করছে যে তোমরা ইয়ে করতে পারবা, পার্ট টাইম জব করতে পারবা, কিন্তু এইটা এম্বাসি বা ইমিগ্রেশন অফিসের থ্রু থেকে আসতে হবে। অর্থাৎ যে কোম্পানিগুলা দেখা গেল খুঁজতেছে, আমার রাশিয়ান কোনো ফ্রেন্ড আছে, ট্রান্সলেটর খুঁজতেছে, রাশিয়ান ট্রান্সলেটর। তো এইটা ওই একটা চায়নার এই কোম্পানি, সে রিকোয়ারমেন্ট দিছে ইমিগ্রেশন অফিসে যে আমার এরকম অমুক ইউনিভার্সিটি বা এই এরকম একজন ট্রান্সলেটর লাগবে। তো প্রসেসটা এরকম যে ওই ইমিগ্রেশন থেকে ভার্সিটিতে লিস্ট পাঠাইলো যে এতগুলা লিস্টের 100টা কোম্পানি বা 50টা কোম্পানি এরকম জব অপরচুনিটিস এর জন্য লোক খুঁজতেছে। তো এরকম যদি কেউ থাকে স্কিলফুল, ওকে, তাহলে সে অ্যাটেন্ড করতে পারবে বা জব করতে পারবে। তো এরপরে আসে ভার্সিটি এই লিস্টটা আসলে পাবলিশ করে। আমি আমার ভার্সিটির কথা বলছি। এই লিস্টে দেখা গেল আহ, আপনি বা আমি আছি যে আমি এই পদের জন্য যোগ্য, তখন টিচারই আপনাকে ব্যবস্থা করে দেবে যে ওকে। টিচার আসলে তার আগে একটু আহ, সে উনি যাচাই করে নেয় যে আপনার রেজাল্ট ভালো আছে কিনা, আপনি পড়াশোনা ঠিক কিনা বা নিয়মিত ক্লাস করেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে উনি আসলে পারমিশন দিয়ে দেয়, এবং পারমিশন লেটার আলাদাভাবে লিখে ওই কোম্পানির সাথে অ্যাটাচ করে দেয়। আপনি পার্ট টাইম জব করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভার্সিটি থেকে অনুমোদন দেয়। তো এটা আমাদের ভার্সিটিতে এরকম ওয়ার্ক স্টাডি নামে এই প্রোগ্রামটা চালু করছে গত বছর থেকে। এবং আমি as far as I know, এটা সাংহাইতে এবং শেনজেনে কিছু কয়েকটা ইউনিভার্সিটিতে অলরেডি তারা এই ওয়ার্ক স্টাডি প্রোগ্রামটা চলতেছে, এবং তাদের ভার্সিটিতেও এরকম এই অপরচুনিটিসটা আছে। তবে পুরো চায়নাতে সব ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত চালু হয়নি, হয়তো সময় লাগবে। আচ্ছা ভাইয়া, এই বিষয়টা ক্লিয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটা আপনার কাছে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে বাইরের দেশে গেলাম, ইভেন অনেক কিছুই শুনি, সেটা হচ্ছে যে বাইরের দেশে মানে বিশেষ করে চায়নাতে স্কলারশিপ নিয়ে বিএসসি শেষ করার পরে অনেকেই দেশে এসে বসে থাকে। সেই ক্ষেত্রে কি চায়না সরকার জব বা জব অপরচুনিটি বা সেখানে কন্টিনিউ বা স্থায়িত্ব হওয়ার এরকম সুযোগ সুবিধা প্রদান করে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জব অপরচুনিটি বলতে ওই তো এর আগে যেটা বললাম, কেউ যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ রপ্ত করে ঠিকঠাক ভাবে, সে বাংলাদেশে গিয়ে কোনো না কোনো কর্মসংস্থান সে খুঁজে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং এটা যারা সিনিয়র আছেন এবং অলরেডি দেশে জব করছেন তাদের অভিজ্ঞতার আলোকে বলছি। আর যাদের চাইনিজটা দুর্বল, অর্থাৎ চায়না থেকে গ্রাজুয়েশন শেষ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে আর কি হোঁচট খাচ্ছে, আমার কাছে মনে হয় তার কাছে সবচেয়ে কঠিন এই জবটা খোঁজা বাংলাদেশে। এবং এই যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে না এবং বাংলাদেশে গিয়ে জব করছে, এই হারটা খুবই কম। আর চায়নার ভিতরের যদি কথা বলি, আহ, আপনি যদি চাইনিজ পারেন তাহলে আপনাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজ সবার আগে, এবং রেজাল্টটা তারপরে দেখা হয় আপনি ডিগ্রিতে রেজাল্ট। তো চায়নার ভিতরে স্যালারির ভালোই হ্যান্ডসাম স্যালারি, যেটা বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বলতে পারেন। বাংলাদেশে আমার জানা মতে এখন ঢাকা বা তার আশেপাশের এলাকাগুলোতে বা চট্টগ্রামে আমার বন্ধু বান্ধব বা জুনিয়ররা যারা জব করতেছে, 35 থেকে 40 বা 50 পর্যন্ত এভারেজ এটা রেট। কিন্তু চায়নার মধ্যে কেউ যদি জব করে, এটার দ্বিগুণ বা তারও বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। এবার রাফসানের কাছে আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, যে রাফসান যেহেতু ইমিডিয়েট চায়নার নতুন ক্যাম্পাসে ক্লাস করতেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের পড়ালেখার মান এবং চায়নার পড়ালেখার মান এটা কেমন কি, এবং এটা কোনটা ভালো মনে হয়, বা বাংলাদেশের পড়ালেখার যে কি ওটাকে বলে নিয়ম নীতি, এবং চায়নার পড়ালেখার যে নিয়ম নীতি, ঠিক আছে, কারিকুলাম, এই কারিকুলাম আসলে রাফসানের কাছে কেমন মনে হয়, বা কোনটা বেটার মনে হয়? আমার কাছে এবং চায়নায় পড়ার কারিকুলামটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এরা হাতে ধরে খুব ভালোভাবে শেখায়। আমাদের
যারা টিচার আছে, টিচাররা খুব এক্সপার্ট এই বিষয়গুলো, আর ওনারা যে ক্লাস নেয় খুব বাস্তব ধর্মিক ভাবে ক্লাস নেয়, আমাদের ভেতরে ঢুকে যেতে চায়। উম, এম, মানে আমাদের ভেতর থেকে পড়াটা বের করে নিয়ে আসতে চায়, এইরকম একটা থাকে। আর আমাদের মধ্যে প্রথমে জড়তা ভাবটা কাটিয়ে নেয়। আমাদের ক্লাসে দেখা যায় যে 2 বার 3 বার 4 বার বোর্ডের সামনে ডাকে। আমার সাথে নিয়ঞ্জিম আছে, ওর সাথে আমরা কমিউনিকেশন করি, বা এইভাবে যে আমাদের পড়ালেখাটা যা দেয় পড়া, ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করে নেয়। ক্লাসে কেউ মনোযোগ দিয়ে পড়লে আর ওই পড়াটা শুধু রুমে এসে একটু চর্চা করলে ওর ভালোভাবেই আর কি এটা কভার হওয়ার কথা। কেউ যদি ফাঁকিবাজি না করে, এই বিদেশে আসলে অনেক সুযোগ সুবিধাই থাকে, ওই অনেক অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে অনেকে নষ্ট হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার থাকে, শুধু চায়না থেকে যে বেকার থাকে এরকম না। আমার এই ভার্সিটিতে আছে, এবার নতুন ব্যাচেলর আসছে, ওই ডিপ্লোমা করে এইচএসকে 5 দিছে। এইচএসকে 5 দিয়ে সে ওনার বাসার পাশে, ময়মনসিংহ বাসার পাশে 65,000 টাকা মান্থলি বেতনে জব করছে, আরো থাকা খাওয়ার এক্সট্রা খরচ বাবদ আরো 5-7 হাজার টাকা দিত। এই সব মিলে 70,000 টাকার উপরে ওনার বেতন ছিল। এই শুধু ভাষার ল্যাঙ্গুয়েজের স্কিলটার উপরেই। আর আমার মতে আরো এই এই জায়গা আসার পরে বড় ভাইদের কাছে যা শুনছি যে এই ভার্সিটির মতো এইরকম ভাবে আর কোনো ভার্সিটি ভাষা এইভাবে রপ্ত করে দেয় না। আমাদের লাউসিরা অনেক ভার্সিটিতে দেখা যাবে ল্যাঙ্গুয়েজের সময় ইংলিশ ইউজ করে না, আমাদের এই জায়গায় ইংলিশ দিয়ে চাইনিজ বুঝে দেয়। অনেক ভার্সিটিতে চাইনিজ দিয়ে চাইনিজ শেখায়, এটা আমাদের জন্য আর কি একটা প্লাস পয়েন্ট। আর লাউসিদের মানে টিচারদের ব্যবহার আমার খুবই সন্তুষ্টজনক, এই আর কি। আহ, আচ্ছা, ধন্যবাদ। আমাদের আপু আবার যুক্ত হয়েছে, আপুর কাছে আরো একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা হচ্ছে যে আম, ভুলে গেলাম। সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমানে আপনি যে চায়নাতে আছেন, ঠিক আছে, চায়নাতে গেছেন মেয়ে মানুষ হিসাবে, আপনার স্কলারশিপ নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে, আপনি কোন স্কলারশিপ আসলে পেয়েছেন? হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আমার ফার্স্টলি যখন আমি 2023-এ আসি তখন আমার স্কলারশিপ ছিল হচ্ছে 70% ল্যাঙ্গুয়েজের উপরে আর কি। তো তখন আমার ছিল স্টাডি কস্ট ফ্রি, ইভেন হচ্ছে আমার ড্রম ফি ফ্রি, আর মান্থলি হচ্ছে আমাকে একটা অ্যামাউন্ট যেটা হচ্ছে 7K থেকে 8K, ওটা আমি হচ্ছে 4 মাস কি 5 মাসই হচ্ছে আব্বুর কাছ থেকে নিছিলাম। আর দেন হচ্ছে আমি টিচারকে বলে টিচার আমাকে হচ্ছে একটা জব দিছিল আর কি ইউনিভার্সিটিতেই। মানে জব বলতে কি, আমার ইংলিশে হচ্ছে যেহেতু ল্যাঙ্গুয়েজ করা ছিল, ইংলিশের উপরে আমার ডুওলিঙ্গো একটা এক্সাম দেওয়া ছিল, তো আমার স্পিকিং বেটার ছিল, এই জন্য টিচারকে আমি হেল্প করতাম। তো যে অ্যামাউন্ট দিত আমাকে, মানে মান্থলি আমাকে হচ্ছে 800 বা কোনো মাসে হচ্ছে 900 আর ওকেশন থাকলে তো হয়ে যেত। তো ওটা দিয়েই হচ্ছে আমার যে মান্থলি যে একটা খরচ ছিল ওটা উঠে যাইতো। আর এখন যে ইউনিভার্সিটিতে আছি সেখানে তো হচ্ছে আমাদের সবকিছুই ফ্রি। আমাদের হচ্ছে ড্রম ফি ফ্রি, স্টাডি কস্ট ফ্রি আমার। উম, তারপর হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে আমাকে পে করতে হয়, আর ওটা হচ্ছে ইয়ারলি আমাদের পে করতে হবে 444 RMB। আর ভিসা ফি যেটা, ওইটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে 400 RMB। আর আমাদের হচ্ছে মান্থলি স্টাইপেন্ড এখন দিচ্ছে 1300 RMB, বাট নেক্সট ইয়ার থেকে আমাদেরকে হচ্ছে 2500 RMB করে দিবে। এইটা আহ, একটা। আর বলবো কি যে হচ্ছে চায়নাতে কিন্তু কস্ট অনেক কম যদি আপনি সেফলি থাকতে পারেন। আর বারবার একটা প্রশ্নই সবাই বলতিছে যে হচ্ছে করতিছে বা সবাই করে সচরাচর, ভাইয়া অনেকবার অ্যান্সার দিছে যে হচ্ছে জব পাচ্ছে না কেন স্টুডেন্টরা। আসলে এখানে জব না পাওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে বেশি না, 2 থেকে 3টা। এখন এমন স্টুডেন্টও আছে যে হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করছে, বাট তার ল্যাঙ্গুয়েজে কোনো কিছুই নেই, সে বাহিরের দেশে গিয়ে জব করতেছে, ইভেন বাংলাদেশে গিয়েও সে ভালো জব করতেছে, এমন স্টুডেন্টও আছে। আবার এমন স্টুডেন্টও আছে যার ব্যাচেলর কমপ্লিটই হয় নাই, 2 বছর বা 1 বছর সে চায়নায় ছিল, তার ল্যাঙ্গুয়েজ স্কিলস বেটার, বাংলাদেশে গিয়ে সে ট্রান্সলেটরে জব করতেছে। তার জবের অ্যামাউন্ট একজন হচ্ছে কি বলবো যে বিএসসি করা স্টুডেন্ট বা মাস্টার্স করা স্টুডেন্ট তার চেয়ে হচ্ছে বেশি অ্যামাউন্ট, তাকে হচ্ছে 65-70+ হচ্ছে অ্যামাউন্ট দিচ্ছে চাইনিজ কোম্পানিগুলো। কিন্তু স্টুডেন্টরা হচ্ছে যারা আসলে বলে যে জব পারে না বলতে গেলে হচ্ছে আসলে ওদের ইচ্ছাই থাকে না। মেন কথা হচ্ছে ওদের ইচ্ছাই থাকে না।
যে আমি জব করব, আমার ওদের যে একটা চাহিদা আছে, ওরা মনে করে যে আমি বাহির থেকে পড়াশোনা করে আসছি, আমাকে এমনিতেই ডাকে নিবে জব। আসলে আপনি বাহির থেকে পড়াশোনা করেন আর হচ্ছে হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসেন, আপনার যদি নিজের স্কিলস না থাকে, নিজে যদি আপনি না চান কোনো কিছুই, আপনি কিছুই করতে পারবেন না। আমি দেখছি বাংলাদেশে এমনও আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা ডিপ্লোমা থেকেই জব করে, এখন তারা বিএসসি করতেছে না, কিন্তু তাদের বেতন কিন্তু 75+ হয়ে গেছে, 80+ হয়ে গেছে। আবার এমন স্টুডেন্টও আছে যার বিএসসি শেষ, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছে, বাট জব পাচ্ছে না, বসে আছে। আমার নিজের ভাইয়ের কথাই বলি, সে রংপুর পলিটেকনিক থেকেই সিভিলে কমপ্লিট করছে, ইভেন হচ্ছে আইউবার থেকে ব্যাচেলার করছে। তার অ্যামাউন্ট, তাকে কি বলবো, সে প্রথমে বললো জব করবে না, তারপর করবে, তারপর ওকে বাদ দেন, ফরগেট অ্যাবাউট দিস। তো হচ্ছে ও জবে যখন হইলো তখন ওকে 35,000 টাকা বেতন দিল। সে জব ছেড়ে দিয়ে নতুন একটা জবে ঢুকলো, তাকে সেখানে 25,000 টাকা জব দিল। এখন তার 2 বছর, 2.5 বছর হয়ে গেছে জবের বয়স, এখন তাকে হচ্ছে দিচ্ছে 30,000 দিচ্ছে জবে। সে এখন প্ল্যান করতেছে সে সাউথ কোরিয়ান ভাষা শিখে কোরিয়াতে যাবে। তো আমার কথা হচ্ছে সে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ও এমন না যে ও একদম খারাপ স্টুডেন্ট, ও টপ স্টুডেন্ট। রংপুর পলিটেকনিকে আপনারা যদি হচ্ছে এখন যদি আসাদ স্যার থাকে বা অন্য যে টিচাররা আছে, আপনারা বলে দেখতে পারেন যে মেহেদী হাসান কিরকম স্টুডেন্ট ছিল, ও টপ স্টুডেন্ট ছিল। বাট ওর জবের লেভেল দেখেন। আবার এমনও স্টুডেন্ট আছে ডিপ্লোমায় ফেল করছে, সে ভালো জব করতেছে। মানুষের স্কিলস একটা দরকার, একটা হচ্ছে পড়াশোনা, পড়াশোনা লাগবেই, যেখানেই যান না কেন পড়াশোনা লাগবে, কিন্তু আপনারও একটা চাহিদা থাকতে হবে। এই জন্য বলা যে হচ্ছে যে চায়নাতে আসবো। এখন আমি বলি বাংলাদেশের স্টুডেন্টদের বিষয়টা হচ্ছে কি, যে ওরা যখন ফ্রিতে কিছু পায় বা আমরা যখন ফ্রিতে কোনো কিছু পাই, আমরা কেয়ার করি না। যখন কেউ হচ্ছে বলে যে প্রপারলি জিনিসগুলান বলে যে এইটা কিভাবে এইটা করতে হবে, ওইটা করতে হবে, তখন আমরা করি ওর তো ফ্রি বলতেছে, ও তো আর টাকা নিচ্ছে না, তো ওরটা শুনলাম না। এইরকম বিষয়টা হয় বাংলাদেশে। আমাদের আমাদের দেশের মানুষ আমরা এরকম, আমাদের জন্মগত অভ্যাস এইটা। এখন বিষয়টা হচ্ছে যে যেখানে হচ্ছে অন্যান্য দেশে, যেমন রাশিয়ার কথাই বলি, রাশিয়ার আমার ফ্রেন্ড আছে, রাশিয়ার কথাই বলি। তো রাশিয়ার বিষয়টা কি, একটা স্টুডেন্ট যখন চায়নাতে আসে, সে কমপক্ষে তার ও লেভেল কমপ্লিট করার আগ পর্যন্ত 2 বছর সে চাইনিজ ভাষার উপর রপ্ত করে। ইভেন চায়নাতে এসে আরো 1 ইয়ার থেকে 2 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ করে তারপর ব্যাচেলারে যায়। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা আগে ভাবতো যে আরে চায়না তো ফ্রি আমাদের জন্য, চায়না বাংলাদেশি স্টুডেন্টদেরকে নেয়। কিন্তু এমনটা না ভাই, আপনার রেজাল্ট, আপনার সবকিছু, আপনাদের সবকিছু দেখে তারপর নিবে, তারপর অ্যালাউ করবে। হ্যাঁ আগে নিত, আগে চায়নাতে একটা ছিল, ইফেক্টেবল ছিল, বিষয় ছিল, এই জন্য ওরা নিছে, কিন্তু এখন নিচ্ছে না আপনাকে। এখন দুনিয়া অনেক দিকে, অনেক আগাই গেছে। আমাদের বাংলাদেশে যা নাই, আপনি এখানে এসে মনে করেন আমি কোন দেশে আসলাম। আপনারা ভাবতে পারেন যে আমাদের দেশে যে এখানে হচ্ছে আমরা বাহিরে যা খাই, যেখানে হচ্ছে আমরা কোনো কিছু খাইতে ইচ্ছা করলে বাহিরে যা খাই বা একটা সময় নিয়ে একটা টাইম ওয়েস্ট করে দেয়, সেখানে ওরা রুমের ভিতরে বসে শুয়ে খাচ্ছে, রোবট তাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের অর্ডার রোবটরা পার্সেল করতেছে। তো এইটা হচ্ছে একটা বিষয়, তাহলে ভাবেন ওরা কত উন্নত হয়ে গেছে। তো আমাদের একটা উন্নত দেশে আসতে গেলে আমাদের নিজেদের মন মানসিকতাও চেঞ্জ করতে হবে। আমি জানি না বড় ভাইয়া কোন ইউনিভার্সিটিতে আছেন, একটু যদি বলতেন আমার জন্য সুবিধা হইতো আর কি। আচ্ছা আপু, আমি মাহবুব আছি থিয়ানজিন ইউনিভার্সিটিতে। আর আমি ভাইয়া একটু আছেন আটকা ছিলাম তিয়ানজিন আপনার ইন্টারভিউ। ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জি, আটকা ছিলাম একটা তিয়ানজিন, ছোট কোশ্চেন আছে। তিয়ানজিন, আহ হ্যাঁ ভাই তিয়ানজিন অনেক বেটার বলেন। ইউনিভার্সিটি। চায়নাতে অনেক বেটার ইউনিভার্সিটি তিয়ানজিন। হ্যাঁ, তো তিয়ানজিনে আমার স্কলারশিপ আসছিল, তো 70%-এ আমাকে হচ্ছে পে করা লাগতো না, যদি তো 2023-এ হচ্ছে আমি ব্যাচেলার স্টার্ট করতাম। তো বলতে গেলে আচ্ছা কি, ভাইয়া যেমন তিয়ানজিনে আছে, ভাইয়া তিয়ানজিনে কতজন বাংলাদেশি আছে একটু বলবেন? আমাদের বিহেভিয়ারের কারণে আমি বলি, কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে বাংলাদেশিদের বিহেভিয়ারের কারণে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ওরা স্টুডেন্টই মনে করে না। আচ্ছা আপু, ভাইয়া কি বলেন? এইটার একটা মতামত দেন না ভাইয়া, যেহেতু আমি হচ্ছে আমরা আমি একটা সহমত। কথাই বলতেছি, একটা বিষয় নিয়ে কথা বলতেছি বাহিরের দেশে, সেটা চায়না হোক আর যে কোনো দেশে হোক না কেন, আমাদের একটা জিনিস মানে বেটার করা উচিত, আমাদের আচরণ ঠিক করা উচিত ভাইয়া। আপনার মতে কি বলেন? আপনি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আপনিও বাহিরে আমিও বাহিরে। আমাদের যে আমি বলি কিছু কিছু স্টুডেন্ট আছে এতটাই খারাপ, মানে খারাপ বলতে কি, এতটাই ওদের আচরণগত দিক যে এরা মনে করে যে হচ্ছে একটা ফ্রি স্কলারশিপ।
মানুষ কিন্তু চায়াও পারে না স্কলারশিপ। এমনও স্টুডেন্ট আছে কোটি টাকা দিয়ে হচ্ছে, লাখ টাকা দিয়ে হচ্ছে স্কলারশিপ চায়, কিন্তু স্কলারশিপ পায় না। কিন্তু আমাদের কিছু কিছু স্টুডেন্টদের কপাল ভালোর কারণে, ভাগ্য একটা আছে, আল্লাহ হচ্ছে আমাদেরকে দেয়। তো ওই তো বলে না, সহজ জিনিস আমরা সহজে ইউজ করি। তো এই বিষয়টা হয়, ওরা এমন আচরণ করে। আমি ইউনিভার্সিটির নাম উল্লেখ করেই বলি, যেমন আমি বলি ইয়াংজু ইউনিভার্সিটি। সিচুয়ান কিন্তু অনেক বেটার ইউনিভার্সিটি চায়নার মধ্যে ভাইয়া। সিচুয়ানে এখন বাংলাদেশি স্টুডেন্ট নেয় না। সিচুয়ানে বাংলাদেশি স্টুডেন্ট না নেওয়ার একটাই কারণ তাদের টিচারদের একটাই কারণ। আমি এইবার সিচুয়ানে এক্সাম দিছিলাম, হ্যাঁ, আমার ইন্টারভিউ টিচার আমাকে বলছে একটাই কারণ, যে আপনি যদি সিচুয়ানে আসেন তাহলে আপনার হচ্ছে আচরণ ঠিক করতে হবে। সে আমাকে জাস্ট এটাই বলছে আমার ইন্টারভিউ সে বলছে, ইফ ইউ কাম টু সিচুয়ান ইউ নিড টু গুড বিহেভিয়ার everyone, no matter it's a little boy, it's a child, it's anywhere, done it, you just need your behavior, good behavior. তাহলে ভাবেন কিসের জন্য বাংলাদেশি স্টুডেন্টদেরকে সিচুয়ানে নিয়েছেন, অথচ 2021 বলেন, 2016 বলেন, 18 বলেন, 19 বলেন, 2022 পর্যন্ত ভাইয়া সিচুয়ানে বেটার, মানে অনেক ভালো ভালো স্টুডেন্ট হচ্ছে নিছিল, একটাই বিহেভিয়ারের কারণে। বাংলাদেশি স্টুডেন্টদেরকে একে অ্যালাউ করে না তাদের বিহেভিয়ার, দ্বিতীয়ত হচ্ছে এরা চিটিং করে খুব, এই আপু জন্য। একটু তো আমার কথা হচ্ছে, যেই আসবেন না কেন, সর্বোপরি বলি যে হচ্ছে যেটাই করতে আসবেন না কেন, একটা পড়াশোনার জন্য আসছেন, বাবা মার মান সম্মান নিয়ে আসবেন। যে আপনি বাইরে যখন আসবেন, আপনার ফ্যামিলির একটা মান সম্মান থাকবে, আপনার ফ্যামিলির একটা হচ্ছে প্রায়োরিটি থাকবে অন্যদের কাছে, যে না আপনার বাবা মা বলতে পারবে যে আমার ছেলে বাহিরে গেছে পড়াশোনা করে, আমার মেয়ে বাহিরে গেছে পড়াশোনা করে। তো হচ্ছে একটা অপরচুনিটি দেখাবেন। শুধু ছেলেদের কথাই না ভাইয়া, আমি আমার কি বলবো ভাইয়া, আমার মেয়েরাও হচ্ছে, মেয়েদের আচ্ছা, আমি একটু বিহেভিয়ারও যে কনসাইজ হচ্ছে করি এই এত বিষয়টা। হয়। আচ্ছা, এই বিষয়টা আমি একটু জি ভাইয়া কনসাইজ বলেন। করি। এটা হচ্ছে আহ, যারা আসলে বাপের অনেক টাকা টাকা পয়সা আছে তাদের স্কলারশিপের দরকার হয় না। মেনলি এই ব্যাড রিভিউটা আসছে তাদের থেকে আর কি। ম্যাক্সিমাম না অ্যামাউন্ট আসছে এরকম স্টুডেন্টদের যাদের টাকা পয়সার অভাব নাই, চায়নাতে আসছে ইচ্ছা মতো যা খুশি তা করে, এবং ব্যাড রিপোর্টটা না তাদের না, মাধ্যমে স্টার্ট। ভাইয়া এইটা যদি আমি বলি, এটা যদি বলেন তাহলে এটা একদম টোটালি ভুল। যে হচ্ছে যাদের বাবা মার টাকা আছে, আমি বলি যাদের বাবা মার টাকা আছে তারাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে। আবার দেখবেন সবাই কিন্তু ভালো না, আবার সবাই খারাপ না, বিষয়টা এরকম। হুম। তো আপু মেন কথা হচ্ছে যে আপু আপনাকে একটা একটু জিনিস আমরা যখন পাবো তখন ওটাকে ধরে রাখার চেষ্টা করব। না না, আমাদের দুইটাই ব্যালেন্স করতে হবে। ভালো মন্দ সবই হ্যাঁ, আছে ওটাই আমাদের সবখানে। দুইটাই ব্যালেন্স করতে হবে। এনিওয়েজ, আপনার কাছে আমার একটা ছোট কোশ্চেন। আপনি যে জি। মেয়ে হিসেবে চায়নাতে আসছেন, অনেকেই হয়তো ভাবতে পারে যে চায়নার ভিতরে অ্যাজ এ মুসলিম হিসেবে সে নামাজ পড়তে পারে কিনা বা বোরকা পরে না, ঘুরতে পারে কিনা, খালি পোশাক পরে ঘোরার এজ কোনো এ স্বাধীনতা মুসলিম আছে? হিসাবে, হ্যাঁ, এইটার হচ্ছে একটা দিক যে হচ্ছে, হ্যাঁ, সবাই বলে যে চায়নাতে তো হচ্ছে উইগুরুদের যে বিষয়টা, আসলে হ্যাঁ চায়নাতে উইগুরুদের যে বিষয়টা, ওরা রেস্ট্রিকশন দিয়ে রাখছে উইগুরুদের। বাট না, আমি আপনি ওইদিকে যখন যাইনি। একজন মুসলিম স্টুডেন্ট যখন আসবে, একটা মুসলিম স্টুডেন্ট যখন আসবে চায়নাতে, মুসলিম বলতে না, যে কোনো ফরেনারই আসুক না কেন, যে কোনো আপনার স্টুডেন্টই আসুক প্রভিন্সে না কেন আপনি চায়নাতে, আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আমি কখনো আপনার সমস্যার বাসায়? সম্মুখীন হই না। ইভেন আমি এটার জন্য আরো বেশি ফ্যাসিলিটি পাইছি যে আমি একটা মুসলিম, আমি হিজাব পরি, বা হচ্ছে আমি মুসলিম মেয়ে, এর জন্য আরো বেশি ফ্যাসিলিটি পাইছি। এক্স্যাক্টলি, আমাকে এটাই বলতে আচ্ছা চাচ্ছি। যখন আমি অনেকেই হয়তো প্রথমে এটা আসছিলাম, ঠিক হ্যাঁ। আছে, কনফিউশনে। একটু জি। লক্ষ্য রাখতে সময় ছিল 1 ঘন্টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর সুন্দর একটা কথা আছে বাংলার প্রবাদে, ব্যবহারে বংশের পরিচয়, ঠিক আছে। অনেক এটাই স্টুডেন্ট হচ্ছে আছে আসল কথা। হ্যাঁ, আমাদের বুয়েট কুয়েট রুয়েট চুয়েটেও আমরা এই বিষয়গুলো দেখেছি, যে যতই সে ভালো মেধাবী হোক না কেন, তার ব্যবহারে আসলে তার বংশের পরিচয় বা সে আসলে কোথা থেকে উঠেছে সেটা ফুটে ওঠে। তো মূলত আমাদের সেটা আলোচনার বিষয় ছিল না, তারপর আপনি তুলে ধরেছেন, আমরা শেষের দিকে সেটা নিয়ে আসতাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে আমরা হচ্ছে মাহবুব ভাইয়ের কাছে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা এতক্ষণ ধরে স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, এখন সর্বশেষের দিকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা যারা স্কলারশিপ পাই না কিন্তু আমাদের বাইরের দেশে উচ্চশিক্ষার খুব আগ্রহ থাকে, অনেকের অনেকের আর্থিক অবস্থা খুব ভালো থাকে, আর সেই ক্ষেত্রে চায়না এবং অন্যান্য দেশগুলোতে কি পরিমাণে মাসিক খরচ বা টিউশন ফি বা কোন একটা স্কলারশিপ পাইলাম, 50% স্কলারশিপ পাইলাম,
সেই ক্ষেত্রে চায়নাতে এবং বাইরের দেশগুলোতে কি পরিমাণ কস্ট পড়তে পারে প্রতি মাসে বা প্রতি 6 মাসে, এরকমটা যদি একটু আমাদের যারা দর্শক আছে তাদেরকে যদি একটু আইডিয়া দিতেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চায়নাতে সবারই তো 100% স্কলারশিপ হয় না, বা স্টাইপেন্ড পাবেন আপনি সেই টাইপের স্কলারশিপ তো সবার হয় না। যেমন আমি, রাফসান ভাই একরকম স্টাইপেন্ড পায় মাসে, আমি একরকম পাই। তো এই স্টাইপেন্ড যাদের থাকে তারা একটু রিল্যাক্সে থাকে, কিন্তু যাদের আসলে স্টাইপেন্ড থাকে না, শুধুমাত্র ফ্রি, দেখা গেল ডরমেটরি ফিস এবং টিউশন ফিস এটা ফ্রি, কিন্তু নিজের থাকা খাওয়ার যে খরচটা এটা বাসা থেকে নিতে হচ্ছে। তারপরেও কিন্তু একটা হ্যাসেল হয়ে যায়, বাসা থেকে টাকা নেওয়া মানে আপনি বাইরের দেশে থাকছেন, আপনি অতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। তো এই কস্টটা যদি আমি বলি, এটা ডিপেন্ড করে প্রভিন্সের উপর, যে আপনি থাকা এবং খাওয়ার পিছনে যদি অ্যাভারেজে 10,000 অর্থাৎ 10,000 টাকার মতো অ্যামাউন্ট রাখেন, আমার মনে হয় পসিবল। 500 থেকে 1,000, 1,000 আরএমবি রাখলে অ্যাভারেজে মোটামুটি সম্ভব। আর কিছু কিছু প্রভিন্স আছে বেশি লাগে, আবার কমও লাগে। যেমন আমি প্রথমে ছিলাম ইউনানে, প্রায় চায়নার 10 থেকে 12টা সিটি এবং প্রভিন্স করা হয়েছে আমার, সব মিলায়। তো তার মধ্যে আমি সবচাইতে কম পাইছিলাম হচ্ছে ইউনানে, প্রথম যেখানে ছিলাম। ওখানে 1 বছর ছিলাম, মোটামুটি 2018-তে আমি প্রথম সেখানেই আসি, প্রায় 3 থেকে 500 আরএমবির মধ্যে কাভার হয়ে যেত একজনের। তো এখন আসলে সেনজেনে যদি কেউ থাকতে যায়, সেক্ষেত্রে 2,000-এর নিচে আমার মনে হয় না কাভার হবে। তো এইটা ডিপেন্ড করে কোন সিটিতে থাকতেছে বা ওই সিটির খরচটা কিরকম, এটা হলো একটা বিষয়। আবার কারো যদি স্কলারশিপ না থাকে, সে যদি পুরোপুরি টিউশন ফিস দিয়ে পড়তে চায়, তাহলে এটা ডিপেন্ড করতেছে ভার্সিটি আসলে কত টাকা চার্জ করতেছে পার ইয়ারে, টিউশন ফিস তার কত এবং কোন ডিপার্টমেন্টের কত, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে। তো এইটা আসলে ওয়েবসাইটে দেয়া থাকে। পাশাপাশি কেউ যদি অ্যাডমিশন নেওয়ার আগে ভার্সিটিকে জিজ্ঞেস করে, ভার্সিটি অলরেডি জানাই দেয় যে তোমার কন্ডিশন এই এই কন্ডিশন, এডমিশন নোটিশে সব লেখা থাকে যে তুমি যদি স্কলারশিপ না পাও তাহলে এই কন্ডিশনে আমরা তোমাকে স্টুডেন্ট হিসেবে নিচ্ছি, বা স্কলারশিপ দিব, এইটা কন্ডিশন। ওইখানে সবকিছু লেখা থাকে এডমিশন নোটিশে, ওখানেই লেখা থাকবে যে কত পে করতে হবে। আর এর বাইরে যদি আমি কম্পেয়ার করি ইউরোপের কোনো কান্ট্রির সাথে বা আমেরিকা, তো সেটা আকাশচুম্বী বলতে পারি, যে চায়নার তুলনায় কয়েক 10+ মাল্টিপ্লাই করলে যা হয় এরকম হবে। ওখানে তো সব ডলারের হিসাব। তো এই হচ্ছে ব্যাপার। আর বাইরের দেশগুলোতে বা ইউরোপের যেটা হাইয়েস্ট যেটা স্কলারশিপ, সেটাতেও এরকম হচ্ছে ইয়া থাকে, স্টাইপেন্ড থাকে, কিন্তু ওটা খুব একটা একটা হিউজ অ্যামাউন্টের যে স্টুডেন্ট ওই স্কলারশিপ পাবে তা পায় না, কারণ সেখানে কম্পিটিশনে করেই নিতে হয়, ল্যাঙ্গুয়েজ স্কিল লাগে, তারপর পেপারস লাগে, আরো অনেক বিষয় এখানে যুক্ত থাকে। তো যারা আসলে টিউশন ফিস দিয়ে বাইরের দেশে পড়তে চায়, অর্থাৎ ইউরোপের কথা বলছি, তাদের যদি কেউ 50% স্কলারশিপ পায়, টিউশন মওকুফ পায়, তারা ওটাকে অনেক বেশি করে দেখে যে হ্যাঁ ওকে, তাও কন্টিনিউ করতে পারে। কারণ ওই দেশগুলোতে ইনকামের রেঞ্জ এবং টিউশন ফিজের কাভার করতে পারে ইনকামের রেঞ্জের সাথে, ওইটা সামঞ্জস্য। তবে আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের কাছে সাজেস্ট করব, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেকে আমরা বিলং করি, সেক্ষেত্রে স্কলারশিপ না থাকলে ইউরোপের তুলনায় চায়নাতে আসলে বেটার, সেই খরচটা আসলে বহনযোগ্য। আচ্ছা ভাই, এখানে আমি শুধু একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরেন পড়ালেখা বাদে মানে সাধারণত চায়নাতে থাকতে 1 মাসে, যেমন বাংলাদেশে আমরা যদি রংপুরের কথা চিন্তা করি, রংপুরে 1 মাসে সাধারণত 3.5-4 এরকম হইলেই মোটামুটি থাকা যায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে চায়না কত হাজার টাকা মানে পড়তে পারে, মানে পড়ালেখা বাদ দিয়ে শুধু নিজে থাকা এবং খাওয়ার ক্ষেত্রে কত টাকা খরচ করতে পারে প্রতি মাসে? এটা ওই তো সিটির উপর ডিপেন্ড করবে। এভারেজ যদি আমি হিসাব করি, 10,000-এর আশেপাশে থেকে শুরু করে 20,000, 50,000 বা 1 লাখও অনেকেই খরচ করে। এটা ডিপেন্ড করতেছে আপনার লাইফ স্টাইল কেমন হবে। চায়নাতে একদম খুব চিপার এবং পুর লেভেলেও চলা যায়, আবার অনেকে আমির ভাবেও চলতে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে লাইফ স্টাইল লিড করবেন।
আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আর দুই একটা বিষয় আছে, এরপরে আমরা আমাদের যারা কমেন্ট করেছে তাদের প্রশ্নগুলোর আমরা উত্তর দেব। তার আগে মাহবুব ভাইয়ের কাছে আমার আরো একটা প্রশ্ন, যে আমরা মূলত যে যারা বাংলাদেশে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করি, পলিটেকনিক শেষ করি, তারপরে বাইরের দেশে জব করার জন্য যেতে চাই, মানে টোটালি জব করার জন্য পড়ালেখা বাদে, সেই ক্ষেত্রে চায়না অথবা অন্যান্য দেশগুলো কি ধরনের আমাদের অপরচুনিটি দেওয়া থাকে, বা কি ধরনের সুযোগ সুবিধা বা কত টাকার মতো স্যালারি দিতে পারে আর কি, বা দিয়ে থাকে? আমি চায়নার বিষয়টা স্কিপ করছি জবের ব্যাপারে, কারণ ডিপ্লোমা স্টুডেন্টদের যে স্কিল গুলো থাকা দরকার চায়নাতে আসলে ওইভাবে অপরচুনিটিস নাই, তেমন আছে খুব কম। আর ইউরোপের যে দেশগুলোতে যায় ডিপ্লোমা স্টুডেন্টরা, এদের একটা নির্দিষ্ট সেক্টরে স্কিল থাকতে হয়। যেমন কেউ রেফ্রিজারেটরের কাজ পারে, অটোমোবাইল সেক্টরের কাজ পারে, এই সার্টিফিকেট লাগে, দক্ষতার যে সার্টিফিকেটটা, সেটা দিয়ে মেইনলি সরকারি ভাবে যে অ্যাপ্লাই গুলো করে, তাদের ভাষার দক্ষতা থাকলে সেভাবে তারা একটা সেক্টরে যাইতে পারে। এটা একটা মাধ্যম। এবং কেউ আবার পার্সোনালি, অর্থাৎ নিজে নিজে ঘাটাঘাটি করে ওই দেশের কোম্পানিগুলোর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে সে সেখানে তার সিভি ড্রপ করার পর, তার ভাইবা দেওয়ার পরে যদি ভালো মনে হয়, ওকে, সে সেলফ ফান্ডে যাইতে পারে, সেখানেও একটা সুযোগ হয়। তো এখন বর্তমানে যদি আমি জাপান সম্পর্কে একটু বলি, উঠায় নিয়ে আসি, তাহলে জাপান আসলে রিসেন্টলি এটা সার্কুলার দেখলাম আমি, ওরা এরকম নিউজ দেখলাম যে ওরা প্রায় 1 লাখ লোক নিবে, যেটা বিভিন্ন সেক্টরে স্কিলফুল। তো সেখানেও অনেক অপরচুনিটি বাড়তেছে। এটা শুধু আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে না, জেনারেল সহ অনেক স্কিলফুল লোকেরা এই জায়গাগুলোতে শিফট হইতে পারবে। তো আমরা আসলে একটু চোখ কান খোলা রাখলে শুধু জাপান না, সাউথ কোরিয়া আছে বা জার্মানি আছে, আরো ইউরোপের বেশ কয়েকটা দেশ আছে, সেগুলোতে আমরা এই অপরচুনিটিস গুলো নিতে পারি। তবে এটার জন্যও প্রিপারেশন লাগবে অনেক আগে থেকেই, হয়তো বা ফিফথ বা ফোর্থ সেমিস্টার থেকে স্টার্ট করতে পারে ওই স্কিল গুলা গ্যাদার করার ক্ষেত্রে, বা ল্যাঙ্গুয়েজ স্টার্ট করতে পারে। জি। আচ্ছা, এখানে আমি একটু কথা দর্শকদের জানিয়ে রাখি। খুব তাড়াতাড়ি আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আমির হামজা, ও সাউথ কোরিয়ায় গেছে। ওকে আজকেও আমরা অ্যাড করতাম, কিন্তু ওর ক্লাস থাকার কারণে ও মূলত আজকে আমাদের এই ইভেন্টে যুক্ত হতে পারে না। আমরা নেক্সট যে ইভেন্ট করব সেখানে সে অবশ্যই সাউথ কোরিয়া থেকে যুক্ত হয়ে সাউথ কোরিয়ায় কি কি ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা বা কি কি ধরনের সম্মুখীন হয়, এসব বিষয়ে আমরা নেক্সট ইভেন্টে তার কাছে জানবো ইনশাল্লাহ। তার সময় নিয়ে আমরা সেই বিষয়টা জানবো। ঠিক আছে। চতুর্থ এবং লাস্ট বিষয়টার পরে আমরা আমাদের দর্শকের প্রশ্নের উত্তরগুলো দেব। মাহবুব ভাইয়ের কাছে আমার চতুর্থ যে প্রশ্নটা থাকবে, ভাই আমরা অনেকেই বাইরের দেশে যেতে চাই না, যে নিজের দেশে থেকে নিজে কিছু করতে চাই, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে আমার জানা মতে আমরা বাংলাদেশে যে পণ্যগুলো দেখি সবগুলোই দেখি মেড ইন চায়না। মেড ইন চায়না, যেখানেই যেই জিনিস হাতে নেই সব মেড ইন চায়না লেখা থাকে। মানে আমরা মানে হাতটা থেকে শুরু করে শেষ পর্যন্ত যেই জিনিসই ব্যবহার করি সবখানেই লেখা থাকে মেড ইন চায়না। তো সব জিনিসগুলোই মূলত চায়না থেকে আসে। তো আমরা অনেকেই নিজে থেকে উদ্যোক্তা হতে চাই এবং ব্যবসা করতে চাই। সেই ক্ষেত্রে চায়নার সাথে ব্যবসা কিভাবে করা যায়, বা কিভাবে করলে লাভবান, বা কোন প্রোডাক্ট লাভবান, এই বিষয়টা যদি একটু আপনি উদ্যোক্তা হওয়ার বিষয়ে, যারা অনেকে উদ্যোক্তা হয়ে দেশের জন্য এবং নিজে ভালো কিছু করতে চায়, এই বিষয়ে যদি একটু বলতেন আপনি বিস্তারিত। আমি সবসময় প্রেফার করি এবং মেধার দাম দেই যারা আসলে আল্লাহ তাআলা আহ, ব্যবসাকে হালাল করছে এবং রিজিকের অন্যতম একটা মাধ্যম হইতে পারে যে ব্যবসা সেটা আগায়। তো আমি তাদেরকে আসলে বেশি প্রেফার করি যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম সোর্স বা ব্যবসার দিকে হালাল উপায়ে ইনকামের কিছু চেষ্টা করে। তো বাংলাদেশ আসলে 80+% প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট দিয়ে ভরা, যেটা অনেকে এই যে সুযোগগুলো নিতে পারতেছে, সে ভালোই নিচ্ছে এবং ভালোভাবেই আগাচ্ছে। এমন হয়েছে এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় তার নিজস্ব একটা এস্টাবলিশ বিজনেস সে অলরেডি গড়ায় ফেলছে। এখন প্রসেস গুলো আমি বলি, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি ব্যবসা করবেন চায়নাতে, এটার আসলে কোনো রেস্ট্রিকশন নাই। এটা আপনি লিগ্যাল যে কোনো বিজনেস করতে পারেন। তো সেক্ষেত্রে এটা একটা অপরচুনিটি আমাদের বাঙালি স্টুডেন্টদের। তো বাংলাদেশে যারা আসলে এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করে, সবচাইতে সুবিধা হয় যাদের অলরেডি হচ্ছে ফ্যামিলি বিজনেস আছে, তারা বেশি এই ফায়দাটা এই সেক্টর থেকে বেশি নিচ্ছে। বিকজ তাদের এস্টাবলিশ বিজনেস আছে, ও তারা হয়তো ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে মাল নিত হোলসেলে। তো শর্টে যদি আমি বুঝাইতে চাই,
এখন আপনি একটা বিজনেস করছেন, রংপুরে সে দোকান আছে আমাদের পলিটেকনিকের পাশে, বা রংপুর পুরো মার্কেটের আশেপাশে এরকম একটা বড় শোরুম আছে আপনার। তো এই শোরুমের মালিক ভাই আপনার কথা আসতেছে না। মাহবুব ভাইয়ের হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা মাহবুব ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। হ্যালো মাহবুব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সে থেকে, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার। হ্যাঁ, আপনার কথা হচ্ছে মাঝখানে আটকে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি জানি না কোন পর্যন্ত শোনা গেছে। আমি তাহলে আর একটু কনসাইজ করি। আপনি ব্যবসা আসলে, উদাহরণ দিচ্ছিলেন পৌরবাজার। আচ্ছা, হ্যাঁ পৌরবাজারের, পৌরবাজারে যদি একটা কারো দোকান থাকে বা শোরুম থাকে, সে তো মাল নিবে ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে। তো হোলসেলে মাল নিয়ে এসে বিক্রি করবে। এখন আমার কথা হচ্ছে, যদি আহ, যে ব্যক্তিটা ঢাকা বা চট্টগ্রাম থেকে নিয়ে আসতেছে, যার কাছে কিনতেছে সেই ব্যক্তি তো চায়না থেকে আবার ইম্পোর্ট করতেছে, রাইট? তো যখন একটা বা দুইটা হ্যান্ড হয়ে আপনার কাছে যাচ্ছে, মালটার রেট তো এমনিতেই বাড়বে, কারণ তারা প্রফিট করবে। তো আপনি চায়নাতে যখন থাকবেন বা চায়নার যখন পরিবেশ বুঝে যাবেন এবং মাল কিভাবে সোর্সিং করতে হয়, ল্যাঙ্গুয়েজ স্কিল যখন থাকবে, তো এই বিষয়গুলো যখন রপ্ত করে ফেলবেন, আশা করি আপনি নিজে নিজে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে যে কোনো বৈধ পণ্য। ইম্পোর্ট করে নিজে ফার্স্ট হ্যান্ডে যখন বিজনেস করবেন, দেখবেন যে হ্যাঁ, ওই যে মাঝখানে যে দুই তিন হ্যান্ড ছিল, এই হ্যান্ডটা কমে গেলে নিশ্চয়ই আপনি কম রেটে মার্কেটে মাল ছাড়তে পারবেন এবং প্রফিট আপনার হবে। তো এই আর কি মেইন থিমটা। এর ভিতরেও আরো অনেক প্রসেস আছে, কথা আছে, সেগুলো আস্তে আস্তে না হয় আসলে আমরা শেয়ার করতে পারবো। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে আমরা একটু আমাদের সময় শেষের দিকে, এবং আমরা হচ্ছে দর্শকের প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব এখন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে কম্পিউটার বিষয়ে আসলে চায়নাতে কম্পিউটার স্কলারশিপ কেমন, বা কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে কেমন স্কলারশিপ নেই, একটু যদি মাহবুব ভাই বলতেন। আহ রাফসান ভাই, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? সিভিল। ও, সিভিলে, আচ্ছা। আহ এই কোশ্চেন উত্তর না হয় আপনিই দেন। যে ভাই, কোশ্চেনের অ্যান্সার একটু মজা হবে। এই পৃথিবীর 70 ভাগ হলো পানি, আর বাকি 30 ভাগ হলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আপনি চায়নায় যে কোনো ভার্সিটিতে যান, সেটা মনে করেন স্কুল লেভেল পার হইলে ওই জায়গায় কম্পিউটার সায়েন্স থাকবেই। আচ্ছা, ফরিদ ভাই, একটু একটু আমরা দ্রুত করে নিই, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের আমাদের শুধু আমরা ফার্স্ট। দর্শকের প্রশ্নগুলোর উত্তর দিলেই শেষ হবে। তাহলে যারা, যে ভাই আমাদের হচ্ছে কম্পিউটার নিয়ে প্রশ্ন করছে, কম্পিউটার মোটামুটি আমাদের সব ভার্সিটি, চায়না ভার্সিটি এবং আদার সকল দেশেই হচ্ছে কি, আর আমার জানা মতে সব থেকে বেশি প্রোডাক্ট, কম্পিউটার প্রোডাক্ট হচ্ছে চায়নায় তৈরি করে। সেই ক্ষেত্রে ওইখানে এই স্কলারশিপ সুবিধা সব থেকে বেশি হবে। আচ্ছা, এখানে আরেকজন আমাদের তানভীর আহমেদ ভাই প্রশ্ন করছে, স্কলারশিপ কি বলে রাফসান, আপনি যদি কিছু বলতেন, স্কলারশিপ আসলে কত প্রকার একটু বলেন যদি কিছু। স্কলারশিপ অনেক প্রকার আছে, যেমন প্রভিনশিয়াল স্কলারশিপ আছে, সিএসসি মানে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, সরকারি যে গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপর ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, তারপর ওয়ান বেল্ট ওয়ান রোড ইদাই ইলু এই স্কলারশিপ আছে, তারপর এরকম অনেক স্কলারশিপ পাওয়া যায়। ও, আচ্ছা, তাহলে যে ভাই প্রশ্ন করেছে আশা করি উত্তর পেয়েছে। আরেকজন প্রশ্ন করছে যে জাপান সম্পর্কে, ঠিক আছে? মাহবুব ভাই একটু যদি জাপান সম্পর্কে বলতেন, যে জাপান সম্পর্কে জানতে চাই, ওখানে যাওয়া কেমন হবে আর আমাদের কি করতে হবে এখন থেকে। আচ্ছা, জাপানে আসলে পড়াশোনার জন্য মিক্সড স্কলারশিপ আছে, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা সর্বোচ্চ জাপানের। সেটার জন্য প্রিপারেশন অবশ্যই জাপানিজ ভাষা লাগবে, N2 মনে হয় লাগে, N2 না N1, আমি ক্লিয়ার না, এটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আর জাপানিজ ভাষা আসলে একটু কঠিনই। কঠিন বলে আসলে ভয় দেখাবো না। চাইনিজ অ্যাজ কম্পেয়ার টু চাইনিজ কম বেশি সমানই ধরতে পারেন। তো আমার 2 দিন আগেই জাপানিজ ফ্রেন্ডের সাথে কথা হলো, হয়তোবা আমরা সামনে ইউরোকে একাডেমির পক্ষ থেকে হয়তোবা চাইনিজের পাশাপাশি হয়তো জাপানিজ সার্ভিসটা ওপেন করতে পারি। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সবার আগে দরকার, এরপরে রিকোয়ারমেন্ট যেগুলো দরকার ওদের স্কলারশিপের জন্য, সেই রিকোয়ারমেন্ট গুলো একটু ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। জাপানে
comparatively কোশ্চেনটা মনে হয়েছিল যে ওখানে যাওয়া কেমন হবে। আচ্ছা, হ্যাঁ। এটা ডিপেন্ড করতেছে আপনি আপনার প্ল্যান কি, আগামী 5 বছর বা 7 বছর পরে আপনি কোন অবস্থানে নিজেকে দেখতে চান। আপনি জাপানে আসলে কোন কোন সুবিধাগুলো আছে, যারা আছে তাদের কাছে একটু খোঁজ নেন, এবং জাপানে যদি আপনি সেটেল হইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আসলে মোটিভটা কি, এটা আগে যদি মেসিং হয় বা আপনার মনে চায় আপনি করতে পারেন, সব দেশেই আসলে ভালো। আচ্ছা, এখানে আপুর কাছে একটু আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে চায়না অথবা বাইরের দেশে কি কৃষি ডিপ্লোমা থেকে স্টুডেন্ট নেয়? এই বিষয়ে যদি একটু আপু আমাদের কিছু বলতেন। চায়নাতে আমার ধারণা নেই যে হচ্ছে কৃষিতে ডিপ্লোমা, বাট হচ্ছে এগ্রিকালচারের যে বিষয়টা ওটাতে হচ্ছে বিএসসি করা যায়, ইভেন হচ্ছে ডিপ্লোমাও করা যায়। আর এগ্রিকালচার বা কৃষি সাইডের যে হচ্ছে ডিপ্লোমা বলেন বা বিএসসি বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, চায়না, জাপান, কোরিয়া বেটার। আর চায়নার চেয়ে হচ্ছে জাপান বেটার হচ্ছে আমি বলি কৃষির জন্য। আর জাপানের একটা ভাইয়া কথা বললো যে হচ্ছে জাপান যাওয়াটা কিরকম হবে, কেউ একজন কোশ্চেন করছিল। তো জি। জাপানের যে বিষয়টা হচ্ছে, কারণ জাপানিজ ভাষা আমি পারি, ইভেন হচ্ছে জাপানে আমার থাকে, আমার ফ্যামিলিরই 2 জন থাকে, ইভেন হচ্ছে আমার ফ্রেন্ডরাও থাকে, পড়াশোনাও করে, ইভেন হচ্ছে কেউ কেউ জবে গেছে। তো জাপানের যে বিষয়টা, চায়না তো সবকিছুই তো, আপনি চায়না নিয়ে দেখবেন যে ফেসবুকে হচ্ছে সবসময় পোস্ট করা হয়, ইভেন হচ্ছে এই তো ফরিদ ভাইয়া, তারপর একটু আগে যে ভাইয়া বললো মাহবুব ভাইয়া, তারপর মানে সবাই আপনারা চায়না নিয়ে সবকিছুই আর কি বললেন, ডিটেলসই বলা হয়ে গেছে বলতে গেলে। আমরা তো একটু শর্ট আমি করবো মনে কারণ করি যে হচ্ছে হ্যাঁ। আপু জি একটু ভাইয়া। short করলে আমাদের কোশ্চেন সময় কম অ্যান্সার করতে আমরা একটু শর্ট করি। ছিল, হ্যাঁ, short করে জি জি। answer। তো আমার কথা হচ্ছে জাপানে যারা যাবেন, জাপানের বিষয়টা হচ্ছে জাপান আর কোরিয়ার বিষয়টা, কোরিয়াতে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজও জেনে যাইতে হবে, আর জাপানে যদি আপনি বিএসসি করতে যাইতে চান তাহলে যে কোনো স্টুডেন্টকে N3 মাস্ট বি থাকতে হবে। আর হচ্ছে স্কিল দেখাইতে হবে, ইভেন হচ্ছে মানে যে কোনো দেশে যাইতে গেলে আপনার পড়াশোনার পাশাপাশি যে আদার্স কারিকুলাম আছে, এমন না যে কেউ জানে না, আমরা বাচ্চা, তো ওগুলো থাকতেই হবে। বাট ল্যাঙ্গুয়েজটা বেটার, ল্যাঙ্গুয়েজ হচ্ছে থাকতেই হবে। আর জাপানে যাওয়ার জন্য হলেও আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ধরে রেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই বা হচ্ছে প্রিপারেশন নিতে হবে আর কি জাপানে যাওয়ার জন্য। বাট চায়নাতে আসার জন্য ওরকম কোনো অ্যামাউন্ট লাগবে না, যে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আমাদের ধরে রাখতে হবে বা এইটা একটা প্রবলেম। তো আমি মনে করি অন্যান্য দেশের চেয়ে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য চায়না বেটার, আর বেটার অপরচুনিটি আর কি চায়না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সর্বশেষ 1 মিনিটের মধ্যে আপুর কাছে সর্বশেষ যেটা জানবো সেটা হচ্ছে, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন যে সর্বশেষ বর্তমান পলিটেকনিক শিক্ষার্থী ছেলে এবং মেয়েদের উভয়দের জন্য সর্বশেষ আপনার মতামত এবং উপদেশ কি থাকবে, ছোট্ট করে শেষ করবেন। সর্বশেষ মতামত থাকবে যে হচ্ছে পড়াশোনা ভালো করে করেন, আর যদি বাহিরের দেশে আসতে চান আগে থেকেই প্রিপারেশন নেন। আর যাদের হচ্ছে লেট হয়ে গেছে, সপ্তম অষ্টমে আছেন, তাদের কাছেও বেটার অপরচুনিটি আছে আসার জন্য। আর উপদেশ বলতে কি, যে কোনো দেশেই যান না কেন সবকিছু রেডি করে আসবেন, আর মাস্ট বি ভাষা করে আসবেন, যে কোনো দেশেই যান না কেন ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি করে আসবেন, এটাই। আর পড়াশোনা ভালো করে করবেন। বেস্ট অফ লাক সবাইকে। আচ্ছা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাফসানের কাছে আমরা চলে যাব। রাফসান, আপনার কাছে সর্বশেষ বর্তমান শিক্ষার্থী এবং ছোট ভাই, বাংলাদেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সর্বশেষ। সর্বশেষ বলতে চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষে আমার মতে পঞ্চম সেমিস্টার থেকেই এইচএস কে শেখা উচিত। এতে সবচেয়ে বড় সুবিধাটা হবে কি, যদি 1-1.5 বছরের মধ্যে এইচএস কে 4 দিতে পারে তাহলে ও সার্টিফিকেট হাতে পাওয়ার পরে দেখা যাবে যে আহ, তোমার মনে করো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে সার্টিফিকেট হাতে পাইলো, ওই মার্চ, এপ্রিল, মে মে মাস পর্যন্ত ওই বাংলাদেশে দোভাষীর চাকরি করে একটা অ্যামাউন্ট ও করতে পারবে, জোগাড় করতে পারবে, সেই টাকা দিয়েই ও বিদেশে চলে আসতে পারবে রিল্যাক্সে। এক্ষেত্রে এটা সবচেয়ে বড় সুযোগ। আর যাদের নিয়ত বাইরে আসার, তারা একটু বেশি বেশি বাংলাদেশে জামাতের সহিত নামাজ পড়বে। এই জায়গায় আসলে আজানটাও শোনা একটু, এই সাইডটা আমাদের জন্য হয়, কষ্ট একটু আর কি। বেশি বেশি জামাতের সহিত রাফসান নামাজ খুব পড়ে কষ্টে আসবে। আছে, সে আজান শুনতে পারতেছে না, আমরা খুব কষ্টে আছি। আর আমরা আজান শুনতে পাচ্ছি না। আচ্ছা, শুধু ঠিক আছে। রাফসান ভাই না, সবাই সবাই। এটা ভাইয়া যদিও সময় আমাদের ভাইয়া, এটা মুসলিম হচ্ছে প্রবীণ, কি আমার বলবো, আমাদের মসজিদ একটা কাছে। কষ্ট। আচ্ছা,
আমরা সবাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো আজানের, আমরা সবাই ফোনে আজানটা শুনবো ইনশাআল্লাহ। ফোনে শুনি, না, আর আমরা যদিও ফোনেই আমরা সব আজান মুসলিম শুনি, প্রভিন্স, বাট আমার হচ্ছে এই জায়গা থাকে না থেকে একটা ফিলিংস মসজিদ কাছে, যে কিন্তু বাংলাদেশে। মসজিদে তো লাউডলি আজান দেওয়া নিষেধ। আহ, আচ্ছা ঠিক আছে, জি। অসংখ্য ধন্যবাদ। মাহবুব ভাইয়ের কাছে তো আমার আরেকটা কথা যোগ করতে চাই। হ্যালো, হ্যাঁ ফরিদ হ্যাঁ ভাই বোধহয় শুনতে পাচ্ছেন, যে আরেকটা কথা, ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, অনেকেই আছে, ইভেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনেকেই করায়। মাহবুব ভাই কি ল্যাঙ্গুয়েজ করান? আমাদের এখনো কোর্স স্টার্ট হয়নি। ও, তাহলে হচ্ছে আমি বলে দিলাম যে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ করাই আর কি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আমার অলরেডি 4 জন স্টুডেন্ট আসছে এবং নেক্সট ইয়ারে আরো 4 জন আসবে। তাদের হচ্ছে এক্সাম ওরা ডিসেম্বরের 7 তারিখে দিবে আর কি, নর্থ সাউথ বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ল্যাঙ্গুয়েজ। তো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে ফরিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এটাই আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহবুব ভাই, আমাদের জি ভাই। দর্শক সর্বশেষ একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে জার্মানি বিষয়টা আমরা অলরেডি আলোচনা করছি, আমেরিকা কেমন হবে এই বিষয়টা যদি আপনি একটু শর্ট করে শেষ করেন। আমেরিকা না যাওয়াই ভালো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যতদিন ডোনাল্ড ট্রাম্প আছে আমার মতে। না ভাই, হাসার কিছু নাই, আসলেই ওখানে তো এখন আপনি দেখছেন সবাইকেই রিটার্ন করে দিচ্ছে। ইভেন হার্ভার্ডে সে সবকিছুই অফ করে দিচ্ছে আর কি। তো আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদেরকে আমেরিকা না যাওয়াই ভালো। আপনারা ইউরোপ কান্ট্রি যান, যদি যাইতে ইচ্ছা হয় তাহলে ইউরোপের দিকে অ্যাপ্লাই করেন, আমেরিকা আচ্ছা, চায়। এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, সে যেভাবে চিন্তা করে। কারো ফ্যামিলি আছে হয়তো বা সে সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারে। কারণ জি। আমেরিকা যে খারাপ তা না, ওখানে আসলে ম্যাক্সিমাম টপাররাই যায়। এটাও একটা পলিটিক্যাল ইস্যু, ওটা নিয়ে আমরা কথা না বলি। তবে কারো যদি যোগ্যতা থাকে এবং আমেরিকার রিকোয়ারমেন্ট গুলো একটু হাই, স্কলারশিপ, ভালো স্কলারশিপ পেতে গেলে ফুল ব্রাইট আছে, অনেক অনেক ভালো স্কলারশিপ আছে, এগুলো পেতে গেলে রিকোয়ারমেন্ট গুলো একটু স্ট্রিক্ট। তো সেইগুলা সেটা কিন্তু যদি ফিল আপ কেউ চান্স পায় যাইতে মাহবুব চাইলে ভাই, ওকে বেস্ট। আমার একটা কথা ছিল মাহবুব ভাইয়া, আসলে কি আমেরিকা তো ব্যাচেলরে তো হচ্ছে স্কলারশিপ দেয় না ওভাবে, হাতেই অনেক আছে, গোনা 2-1 জন স্টুডেন্টকে দেয়। ওই তো রিকোয়ারমেন্ট গুলো একটু আমেরিকায় যাওয়ার জন্য কেউ মাস্ট বি যদি আইএলটিএস দরকার। টাকাইতে পারে, হুম। ফিল তো আপ করে একটা আগাইতে ভাগ্য পারো। আছে, আর আমেরিকাতে যাওয়ার জন্য একটা ভাগ্য দরকার, আল্লাহ প্রদত্ত। জি। আচ্ছা ভাইয়া, এইখানে আমাদের সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্ন দিয়ে আমরা আজকের সভাটা শেষ করব বা ইভেন্টটা শেষ করব। সে একজন প্রশ্ন করছে, জি। সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে জবের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাব, সেই ক্ষেত্রে কোন দেশটা বেস্ট হবে? মানে ওর ব্যাকগ্রাউন্ডে করছে ডিপ্লোমা সিএসসি থেকে, মানে কম্পিউটার সায়েন্স থেকে, এবং সে বাইরের দেশে জবের পড়াশোনায় জবও করবে, সাথে পড়াশোনাও করবে। সেই ক্ষেত্রে কোন দেশ এরকম হচ্ছে অপরচুনিটি দেয় যে জবের পাশাপাশি পড়ালেখা? কোশ্চেনটা কাকে করা হয়েছে? আসলে প্রশ্নটা কাকে করা হয়েছে? না, মাহবুব ভাই আপনাকে করলাম, যে মানে কোন একটা স্টুডেন্ট ও বাইরের দেশে যাবে, জব করবে, পাশাপাশি হচ্ছে পড়ালেখা করবে। বাংলাদেশে যেমনটা হয় যে ইভিনিং শিফটে ও হচ্ছে বিএসসি করতেছে, আবার ডে শিফটে হচ্ছে জব করতেছে। সেই ক্ষেত্রে বাইরের দেশে এমন কোন দেশে কি এরকম অপরচুনিটি আছে যে ও সেই এক শিফটে পড়ালেখা করবে, আর এক শিফটে বা দুই শিফটে ও কাজ করবে, এরকম কোনো অপরচুনিটি দেশ দিয়ে থাকে? ওই দাঁড়া। হ্যাঁ, চায়নাতে এই অপরচুনিটিটা খুব কম, এবং নাই বললেই চলে। ইউরোপে আছে এরকম, যেমন ফুল টাইম আছে, পার্ট টাইম আছে। পার্ট টাইম ডিগ্রি অনেকেই নেয়, যে জবের পাশাপাশি এই ডিগ্রিটা কমপ্লিট করে। এবং কেউ ফুল টাইম, যারা ডিগ্রি নেয় ফুল টাইমের একটা নির্দিষ্ট সময় পার উইকে 20 আওয়ার্স, এই 20 ঘন্টা ইয়া করতে পারবে, ইনকাম করতে পারবে। তো এই আচ্ছা, হচ্ছে হিসাব। অসংখ্য ধন্যবাদ। আমাদের মোটামুটি আমাদের দর্শক যারা প্রশ্ন দিয়েছিল, আমরা মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং সবার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আশা করি। আমরা হচ্ছে লাইভটা শেষের দিকে চলে এসেছি, একবারে সর্বশেষে। এবং আমাদের যারা গেস্ট হচ্ছে আপু যুক্ত হয়েছেন, এবং রাফসান যুক্ত হয়েছেন, এবং মাহবুব ভাই আমাদের ইউরেকা একাডেমির ডিরেক্টর, এবং আমি আছি মোহাম্মদ ফরিদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে আমার নিজের পক্ষ থেকে আমি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই দর্শক মন্ডলী অনেক সহযোগিতা করেছেন, অনেক তথ্য দিয়ে। এই জন্য আমি নিজের পক্ষ থেকে এবং ইউরেকা একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আহ ধন্যবাদ এবং হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা দেশে আসলে ইউরেকা একাডেমিতে এসে অবশ্যই চা এবং
নাস্তা করে যাবে, ঠিক আছে? অনলাইন আমাদের চা নাস্তা শোভাপুর বাসা করে। কিন্তু রংপুরেই। আহ, অবশ্যই রংপুরে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। দাওয়াত তো অনেক বেটার দাওয়াত, চা খাইতেই হবে, চা জি। ছাড়া জীবনে কিছু নাই। জি। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমার একটা ক্লাস, আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় জানালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে। মাহবুব ভাই, আপনার ওয়ালাইকুম বলার আসসালাম। আছে? কথা বলে খুবই ভালো লাগলো এবং সবাইকে অনেক ধন্যবাদ। আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য ফরিদ সাহেব অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ধন্যবাদ ভাই। রাফসান, আপনি কিছু আর বলবেন? তোমার ইউরেকা একাডেমির জন্য আমার পক্ষ থেকে শুভকামনা এবং যে কোনো ধন্যবাদ। প্রয়োজনে ইনশাল্লাহ পাশে পাবা। ইনশাআল্লাহ। তোমাদের জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা, দেশ এবং অবশ্যই। জাতির যেন মুখ উজ্জ্বল করতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর একটা আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য দোয়া করি। আর আমার এবং ইউরেকা একাডেমির জন্য দোয়া করবেন, আমরাও যেন দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আহ, আপনার কাছে আমাদের আরো একজন প্রশ্ন করেছে, সর্বশেষ প্রশ্ন, যে বিএসসি শেষ করে জব প্লাস সেটেল হওয়ার জন্য কোন দেশ সেরা হবে? আপনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করবেন। আহ চায়নাতে রিসেন্টলি একটা ভিসা, কে ভিসা স্টার্ট করছে, লঞ্চ করছে এনারা। এই ভিসাটা হচ্ছে আহ যারা হাই স্কলার, অর্থাৎ যাদেরকে আসলে টপ প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদের জন্য একবারে 10 বছরের ভিসা দিচ্ছে এটা। তো এইটা আসলে কনসিডার করা হয় যদি আপনি ট্যালেন্ট বা চায়নার জন্য আপনি সম্পদ, তাহলে তাদেরকে আসলে এটা দেওয়া দিচ্ছে এই বিষয়টা। এবং এটা কনসিডার করে অ্যাজ এ গ্রিন কার্ড বলতে পারেন। এবং এটা আমি নিউজ দেখলাম, সিচুয়ান প্রভিন্সে অলরেডি স্টার্ট করছে অ্যাজ এ গ্রিন কার্ড হিসেবে। দে কনসিডার্ড অ্যাজ এ গ্রিন কার্ড, যেটা আমেরিকায় কেউ গ্রিন কার্ড আগে পায়, তারপরে পাসপোর্ট হাতে পায়। তো আমি চায়নার ভবিষ্যৎ জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। ভবিষ্যতে এনারা এই সিটিজেনশিপের ব্যাপার বা পাসপোর্ট দিবে কিনা এসব বিষয়ে জানি না, তবে টিল নাও তারা লাস্ট আপডেট এটা যে 10 বছরের বিষয়ে স্টার্ট করছে। এখন যদি বলি সেটেল হওয়ার ক্ষেত্রে কারো যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার একটা পাসপোর্ট লাগবে, ব্যাকআপ আরেকটা ঠিকানা বা দ্বিতীয় হোম, সেকেন্ড হোম হিসেবে কেউ যদি এরকম চিন্তা করেন যে হ্যাঁ বাংলাদেশের পাশাপাশি আমার আরেকটা নাগরিকত্ব লাগবে, তারা মুভ করতে পারেন। ইউরোপের কান্ট্রিতে অনেক দেশ আছে যারা দুইটা পাসপোর্ট সাপোর্ট করে। ওই দেশে সেটেল হতে গেলে ওই দেশে 4-5 বছর মনে হয় থাকতে হয়, রাইট? ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন, করার পরে জব 2-1 বছর করলে এটা ওদের রিকোয়ারমেন্ট ফিল আপ করলেই আপনি একটা পাসপোর্ট পেয়ে যাবেন। আর চায়না এবং অন্যান্য দেশের যে রিকোয়ারমেন্ট এবং ক্রাইটেরিয়া দুইটা আলাদা। আহ, নিজের মতো করে ডিসিশন নেবেন যার যেটা ভালো লাগে। তবে সেটেল হওয়া খুবই সোজা, এটা এই ডিসিশনটা নিজের উপরে। দেখা গেল অনেকেরই ধারণা থাকে না, ইনফরমেশন গ্যাপ থাকে। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টাকা পয়সার ব্যাপারটা, এটা ব্যাংকে খাইতে হয় ইউরোপ ব্যাংক, এটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায়। এখন ক্রাইটেরিয়া গুলা কারো কাছে যদি সহজ মনে হয় সেভাবে আপনারা আগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আমাদের দর্শকের সর্বশেষ উত্তরটা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, ইউরেকা একাডেমির ডিরেক্টর হিসেবে আপনি অসংখ্য সময় দিয়েছেন এবং অসংখ্য প্রশ্নের এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের আজকের লাইভ ইভেন্টটাকে সাকসেসফুল করার দিকে নিয়ে গেছেন। এবং আমরা মনে করি যে আমাদের আজকে যে বিষয় এবং যে বিষয়াদি ছিল, আমরা মোটামুটি সাকসেসফুল হয়েছি কোনো সমস্যা ছাড়াই। তো ভাইয়া, আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আর আমাদের যারা দর্শক মন্ডলী আছে, আমাদের ইউরেকা একাডেমির সম্পর্কে একটু বলি যে আমাদের 1 সপ্তাহ পুজোর পর 1 সপ্তাহ ফ্রি ক্লাস ছিল। প্রথম থেকে সপ্তম সেমিস্টারে আমাদের হচ্ছে প্রথম থেকে সপ্তম সেমিস্টারের ফ্রি ক্লাস শনিবারে শেষ ক্লাস আছে। তো আপনারা যারা ইউরেকা একাডেমিতে ফ্রি ক্লাস করতে চান, শনিবারে আপনারা ফ্রি ক্লাস করে দেখতে পারেন। এবং আমাদের প্রি ডুয়েট অ্যাডমিশন কোর্স চালু হয়েছে এবং আমাদের রবিবার থেকে সিভিল ডিপার্টমেন্টের প্রি ডুয়েট অ্যাডমিশন কোর্স এর ক্লাস আছে। আপনারা চাইলে সেই ক্লাস করে দেখতে পারেন। এখানে
আমাদের একটা মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের ইউরেকা একাডেমিতে কারোর প্রতি কোনো জোর নেই যে আমাদের কাছে আসলে আপনাকে ক্লাস করতে হবে বা আমাদের কোর্সে ভর্তি হতে হবে। আপনারা আসবেন, আমাদের সার্ভিস দেখবেন। যদি আমাদের সার্ভিস আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য যোগ্য, বা এখান থেকে ইউরেকা একাডেমি থেকে আমরা কিছু শিখতে পারবো, বা আমরা আমাদের ইউরেকা একাডেমি কিছু দেবে, তাহলে আপনারা ইউরেকা একাডেমিতে কোর্সে ভর্তি হবেন। এবং হচ্ছে আমাদের রবিবারে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। আপনারা যারা দেখছেন বা যারা দেখেন না, যারা দেখছেন তারা, যারা দেখেন নাই বা দেখে নাই তারা একটু তাদের বিষয়টা জানাই দিবেন। এবং আমরা হচ্ছে পরবর্তী পেজে হচ্ছে ক্লাস টাইমটা জানাই দিব যে রবিবারে আমাদের সিভিল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট প্রি অ্যাডমিশন ডুয়েট অ্যাডমিশন কোর্স এটা কয়টায় হবে ক্লাসটা আপনাদের আমাদের পেজে জানাই দেওয়া হবে। এই বলে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। মাহবুব ভাই কি বলেন, আপনারা কিছু বলার আছে? অ্যাড করি, একটা কোশ্চেনের অ্যান্সার মনে হয় পড়ে নাই। আহ, আমার হোস্টেলের রুমমেট সে কোশ্চেন করছে যে ভাই আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে, তো বিএসসি কমপ্লিট করতে কি পরিমাণ অ্যামাউন্ট লাগে? আচ্ছা, আমি এটা একটা টেক্সট জাস্ট রিপ্লাই করছিলাম, এটা একটু ক্লিয়ার করি। ওই যদি কারো স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ কেউ যদি পায়, তার আসলে কোনো টাকা লাগবে না, ইভেন অ্যাপ্লাই করতেও কোনো টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। এটা প্রসেসটা একটু বলে দেই। আরেকজন মনে হয় কোশ্চেন করছিলেন যে কোথায় স্কলারশিপ নিউজ গুলো পাবো। এটা যদি কেউ ভার্সিটির ওয়েবসাইট এবং মিনিস্ট্রির ওয়েবসাইট ঘাটে, তাহলে সে অনেকগুলো স্কলারশিপের ইনফরমেশন পাবে। আর পাশাপাশি কেউ যদি গভর্নমেন্ট স্কলারশিপ পায়, তাহলে তার টিউশন, হোস্টেল, জবগুলো তো ফ্রি থাকবে, সাথে স্টাইপেন্ডের অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে। গভর্নমেন্ট স্কলারশিপে যেমন ব্যাচেলরে হচ্ছে 2500 আরএমবি, যেটা বাংলা টাকায় এখন প্রায় 50,000 টাকার মতো। এটা একটা বাংলাদেশের ভালো জব করার মতো যে হ্যান্ডসাম স্যালারি, সেটার সমান। আর মাস্টার্সে এর অ্যামাউন্টটা আরো 8-10 হাজার বেশি, এবং পিএইচডি তে আরো বেশি। তো এই ভালো স্কলারশিপ গুলো আসলে আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট পাওয়ার যোগ্য, এবং তারা ডিজার্ভ করে, তাদের এই স্কিল গুলো আছে এবং রেজাল্টের দিক থেকেও ভালো। শুধুমাত্র দরকার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজের গ্যাপের কারণে এরা অনেক দূর পিছায় থাকে। তো আমি সাজেস্ট করব তারা যেন পঞ্চম ষষ্ঠ সেমিস্টার থেকে, যেটা এতক্ষণ আমরা লাইভে আলোচনা করলাম, তো তারা যেন তখন থেকে প্রায়োরিটি দেয় ল্যাঙ্গুয়েজের প্রতি। আর কেউ যদি চায়না আসতেই হবে, বিষয়টা এমন না, ভাষা শেখাটা অনেকের নেশা থাকে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, ওর 5 থেকে 7টা ভাষা জানতো, শুধুমাত্র আহ ষষ্ঠ সপ্তমে থাকতেই। তো কেউ যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে, চায়নাতে পড়াশোনার জন্য না আসুক, সে ট্রান্সলেটর হিসেবে চায়নাতে, বাংলাদেশেও জব করতে পারবে। এবং আমি নিজে যখন করোনার সময় ব্যাক করছিলাম বাংলাদেশে, তখন আমি নিজেও হচ্ছে বা ইয়াতে নীলফামারীতে যে ইপিজেড আছে সেখানে জব করতাম, প্রায় 40,000 টাকা স্যালারি। তো এটা আসলে একটা অপরচুনিটি, কেউ যদি ভাষা জানে, এটা অ্যাটলিস্ট ভাষা বিক্রি করে তার রুজি রুটির ব্যবস্থা করতে পারবে। তো এই আর কি। এরপরও আশা করব ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বা আমাদের পলিটেকনিক সহ কারিগরি, বাংলাদেশের, সারা বাংলাদেশের যত পলিটেকনিক স্টুডেন্ট আছে, তাদের প্রতি আমাদের দরজা সবসময় খোলা থাকবে। কারো কোনো কোশ্চেন বা ইনফরমেশন দিয়ে যদি আমরা হেল্প করতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া, এবং আমরা নিজেকে ধন্য মনে করবো কেউ যদি আমাদের দ্বারা হেল্প পায়। এবং মনে রাখবেন, সম্পূর্ণ এটা আমাদের পক্ষ থেকে একটা ভালোবাসার প্রতিদান, এটা ফ্রিতেই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফরিদ সাহেব, জি। আহ্বান করব আপনি আরো বেশি বেশি এরকম ডিপ্লোমা স্টুডেন্টদের নিয়ে ইভেন্ট করেন, তাদের কাছে এই তথ্যগুলা, ইনফরমেশন গুলা ছড়াই যাক, তারাও জানুক যে নিজে নিজে কিভাবে কি করা যায়। আশা করি পরবর্তী ইভেন্ট গুলোতে আস্তে আস্তে তারাও সবগুলো বিষয় নিয়ে ক্লিয়ার হবে। আহ্বান করি যে আরো বেশি বেশি ইভেন্ট করেন, তাদেরকে জানান। জি ধন্যবাদ। ইনশাআল্লাহ। এখানে আমি আর একটা ছোট্ট কথা বলে আজকের ইভেন্টটা এখানে শেষ করব যে আমাদের আমরা কিন্তু অলরেডি চাইনিজ ভাষা অনলাইনে আমাদের কোর্স চালু হয়েছে। তো আপনারা যারা চাইনিজ ভাষা অনলাইনে কোর্স করতে চান, আমাদের ইউরেকা একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের জাপানিজ ভাষা বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোর্স চালু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পেজে আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের লাইভ ইভেন্টটি দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমাদের পরবর্তী ইভেন্টগুলোতেও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা সেখান থেকে যুক্ত হয়ে আরো নতুন নতুন তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ।
আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের লাইভটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।